সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বেলাল মোহাম্মদ, বিচারক, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। আজকে আপনাদের সাথে আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রস্তুতি নিয়ে আছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে ইতিমধ্যে অনেকে সংযুক্ত হয়েছেন। মিনি ল স্কুলের সাথে আমি আছি। আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রস্তুতি এবং কৌশল নিয়ে আগামী 4টা ক্লাস আপনাদের সাথে আমি থাকবো। সো প্রস্তুতি রিলেটেড বিস্তারিত কথা বলার আগেই আমার সাথে যারা ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন তারা কাইন্ডলি আমাকে একটু অ্যাসিওর করবেন। অনেক চিরচেনা পরিচিত মুখ দেখা যাচ্ছে কমেন্ট বক্সে। একটু জানাবেন হচ্ছে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। আপনারা যদি আমাকে অ্যাসিওর করেন তাহলে আজকের ক্লাসে এবং আলোচনার টপিকে আমরা যাব ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অনেকে কানেক্টেড হয়েছেন দেখা যাচ্ছে, আমার সুপরিচিত মুখ, অনেকের সাথে আমার প্রিলি ক্লাসে দেখা হয়েছে। ক্লিয়ার। মমতা চক্রবর্তী জানিয়েছেন ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। ইয়েস স্যার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রস্তুতিতে যাওয়ার আগে কিছু বেসিক কথা বলে নিই। ইতিমধ্যে আপনারা প্রিলি প্রস্তুতি এবং প্রিলি পরীক্ষা দিয়েছেন, শেষ করেছেন, উত্তীর্ণ হয়েছেন, হোয়াট এভার। এখন আমাদের লিখিত প্রস্তুতি এবং লিখিত প্রস্তুতি প্রিপারেশন নিয়ে আজকের আমাদের আয়োজন মিনি ল স্কুল কর্তৃক সবার জন্য ক্লাসটি উন্মুক্ত। সো যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় হচ্ছে সভায় কি পড়বে সেটা নিয়ে কনফিউজড, কতটুকু পড়বে সেটা নিয়ে কনফিউজড। অনেকের কনফিউশন হচ্ছে আমার মনে থাকে না, অনেকের কনফিউশন হচ্ছে আমি ঠিক মতো গুছিয়ে লিখতে পারি না। ঠিক আছে, তো সবকিছুর অ্যান্সার আজকের আমাদের ক্লাসে থাকবে। আমাদের ক্লাসের সাথে থাকার জন্য সবার প্রত্যাশা আমি রাখছি। শুরুতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ক্লাসে। আমি বলেছি সেটা হচ্ছে আপনারা প্রস্তুতি নিবেন। আমরা আগে একটা কথা শুনতাম, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করেন আপনি চূড়ান্ত সফলতা পাবেন। বাট আমার মনে হয় ঠিক বর্তমান সময়ে দাঁড়িয়ে এই কথাটা কিঞ্চিত কিছুটা অসত্য। কারণ সবাই পরিশ্রম করে, দিন শেষে সফলতার ধার প্রান্তে তারাই পৌঁছায় যারা মোর স্ট্র্যাটেজিক ওয়েতে এবং স্মার্টলি প্রিপারেশন নেয়। তো এই নেওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ঠিক কতটুকু পড়বেন তার চেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট কতটুকু স্কিপ করবেন অথবা কতটুকু পড়বেন না। আপনার কাছে সব জানতা শমশের হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। রাইট নাও আপনাকে যেটা করতে হবে, লিখিত পরীক্ষার জন্য ভালো মার্কস তুলে আপনাকে সেটা কি হওয়া, উত্তীর্ণ হওয়া। ঠিক এই উত্তীর্ণ হওয়ার পথে যেসব বিষয়ে আপনি কমপ্লেক্সিটি ফেস করতে পারবেন, ফেস করার সম্ভাবনা রয়েছে এবং বিগত বছরে বিভিন্ন পরীক্ষা আসছে এবং সামনে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি আবারও বলছি, গদ বাঁধা সব পড়বেন না। কোন জায়গা থেকে অ্যান্সার করবেন, কিভাবে অ্যান্সার করবেন, সবকিছুর প্রি মাইন্ডসেট খুবই খুবই গুরুত্বপূর্ণ। সব বিষয়ে দোয়াশা আফসা আফসা নলেজ রাখার চাইতে যেটা আপনি জানেন সেটা মোর অ্যাকুরেটলি জানাটা খুবই অতি আবশ্যক। এবং সেকেন্ড থিং হচ্ছে আপনি যে জিনিসটা জানেন সেটা কত সুন্দরভাবে পরীক্ষায় প্রেজেন্ট করতে পারতেছেন অথবা পারবেন, সেই বিষয়ে প্রি মাইন্ডসেট থাকাটা অনেক বেশি জরুরি। আপনি অনেক বেশি জানেন, একটা প্রশ্ন আসছে 5 মার্কের, 7 মার্কের, 8 মার্কের অথবা 3 মার্কের, কিন্তু ওই প্রশ্নের জন্য আপনি ঠিক কতটুকু লিখবেন অথবা কত কিভাবে প্রেজেন্ট করবেন খাতায়, সেটার একটা প্রি মাইন্ডসেট থাকা জরুরি। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর কথা না বাড়িয়ে আমরা আজকে টপিক ভিত্তিক আলোচনায় চলে যাচ্ছি। প্রস্তুতি রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন ইনশাল্লাহ। অনেকে কানেক্টেড হয়েছেন দেখা যাচ্ছে, আমার ক্লাস অনেকে মিস করতেছেন। দেখা হবে আপনাদের সাথে সামনে আবারও ইনশাল্লাহ। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই আইনের আদ্যপান্ত আমরা 4টা ক্লাসে জানার চেষ্টা করব। আজকে আমাদের যে আলোচনার টপিক, এটার কিছু প্রিলিমিনারি ডিসকাশন আমরা করব। পাশাপাশি এই সুনির্দিষ্ট প্রতিকার কি এবং কিভাবে সুনির্দিষ্ট কি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যেতে পারে, আইন
কতটুকু এনশিওর করেছে, আইনের বাইরে কি রয়েছে সে বিষয়ে আমরা দেখব। পাশাপাশি আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক দেখব, সেটা হচ্ছে স্থাবর সম্পত্তির দখল উদ্ধার সংক্রান্ত আইন অথবা ধারা সম্পর্কে আমরা আলোচনা করব, সম্ভাব্য প্রশ্ন এবং প্রবলেমেটিক যদি প্রশ্ন বলে থাকি সে বিষয়ে আমরা আলোকপাত করব। ওকে, কাম টু দ্য পয়েন্ট। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা জানবো সুনির্দিষ্ট প্রতিকার বলতে কি বোঝায় এবং ঠিক কি কারণে এই সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার নামে অথবা দেওয়ার ব্যানারে একটা আইন করা লাগলো। আরেকটা বিষয় বলে রাখি আপনাদের আলোচনার এই জায়গায়, আইনের নাম কখনো ভুল লিখবেন না, শর্টকাট লিখবেন না। পরীক্ষার খাতায় আইনের নামটা সম্পূর্ণভাবে শুদ্ধভাবে লেখাটা জরুরি। যদি আপনি বাংলা না লিখেন ইংলিশও লিখতে পারেন, কারণ আইনটা মূল আইন ইংলিশের। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 আপনি লিখতে পারেন। আবারও বলছি, আইনের নাম ভুল করা যাবে না। ওকে, 1877 সালে ঠিক কি কারণে এই আইনটা করা লাগলো? ঠিক আছে, তৎকালীন ব্রিটিশ শাসন আমলে মূলত যে ট্রায়াল সিস্টেম অথবা সিভিল ট্রায়াল সিস্টেম ছিল, তখন কি করা যেত না, শুধুমাত্র ক্ষতিপূরণের প্রতিকার দেওয়া যেত। ঠিক আছে, কোনো প্রকার সুনির্দিষ্ট প্রতিকার বলি অথবা কেউ যদি কোনো কাজে চুক্তিবদ্ধ হতো, সেটা ম্যান্ডেটরিলি কমপ্লাই করার জন্য কোনো আদেশ দেওয়া যেত না। তখন কিভাবে দিত, সেটা হচ্ছে বাই ওয়ে অফ ইকুইটি, ন্যায় পরায়ণতার নীতির মাধ্যমেই দিত। তো এই যে ন্যায় ইকুইটির মাধ্যমে রিলিফ দিত, ইকুইটি কোড নামে একটা কোড ছিল, সেই ইকুইটি কোড যে দিত, প্রতিকার দিত, সেটাকে সেই বিধি বিধানটাকে আইনের মাধ্যমে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যে আইনটা করা হয়েছে সেটার নাম হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই সুনির্দিষ্ট প্রতিকার বলতে আসলে কি বোঝায়? সুনির্দিষ্ট, যে প্রতিকারটা নির্দিষ্ট থাকবে সেটার নাম হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। সহজ এবং সাবলীল ভাষায় যদি আমরা বলি, তবে আইনের ভাষায় যদি আমরা একটু বলতে চাই, সেটা হচ্ছে এটা আইনের এমন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পক্ষকে তার সম্পত্তির উপর পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সাহায্য করে। ওকে, এটা এমন একটা প্রক্রিয়া, সুনির্দিষ্ট প্রতিকারের প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে যিনি ভিক্টিমাইজ হচ্ছেন, যিনি ডিপ্রাইভড হচ্ছেন, যিনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাকে বলা হচ্ছে তার যে সম্পত্তি সেটার উপর পূর্ণ নিয়ন্ত্রণটা পুনরুদ্ধার করার জন্য, রিকভারি করার জন্য একটা ওয়ে অফ তৈরি করে দেয়, একটা কি করেন পথ তৈরি করে দেয় এবং করার ক্ষেত্রে সাহায্য করে। আবার আরো যদি বিস্তারিতভাবে বলি, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার বলতে বোঝানো হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো দায়িত্ব, কোনো ব্যক্তিকে তার সে যে দায়িত্ব এবং কর্তব্য দ্বারা সে রেসপন্সিবল, সেই কাজটা করার জন্য নির্দেশ প্রদান করা। ঠিক আছে, আমি একটা চুক্তিবদ্ধ হয়েছি, আমি আপনাকে এই প্রপার্টিটা দিব, কন্ট্রাক্ট ফর সেল হয়েছে, আমি সেই কন্ট্রাক্ট অনুসারে কাজ করতেছি না। ঠিক আছে, আমি বলতেছি আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিব, আপনার সাথে আমার 5 লক্ষ টাকার কন্ট্রাক্ট হয়েছে, এই প্রপার্টিটা আমি আপনার বরাবর হস্তান্তর করব, কিন্তু আমি পরবর্তীতে বলতেছি আপনাকে আমি এই প্রপার্টি হস্তান্তর করব না। আপনি আমাকে বলতেছেন ঠিক আছে তোমার 5 লক্ষ টাকা তুমি নিয়ে নাও, সেটা হচ্ছে ক্ষতিপূরণের প্রতিকার। বাট এই আইন বলতেছেন না, আপনি আমার মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে, কন্ট্রাক্ট অনুসারেই আমাকে কাজ করতে হবে, আই এম বাউন্ড টু কমপ্লাই
মাই ডিউটি, আমি আপনাকে সম্পত্তি হস্তান্তর করার জন্য কথা বলেছিলাম, আমাকে সেই সম্পত্তিটাই হস্তান্তর করতে হবে। সো এই যে একটা প্রতিকার দিচ্ছে, দিস ইজ কল সুনির্দিষ্ট প্রতিকার। কেউ যদি কোনো আইনের বাধ্যবাধকতা থাকে কোনো কাজ করার জন্য, অথবা কোনো কাজ করা থেকে তাকে বিরত রাখে কোনো বাধ্যবাধকতার কারণে, অব্লিগেশনের কারণে, সেই কাজটা করার যে নির্দেশ দেয়, যে নির্দেশনা দেয়, সেটাই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। ঠিক আছে, যেটা ক্ষতিপূরণের প্রতিকারের চেয়ে একটু ভিন্ন। আপনি কোনো কারো আচরণ দ্বারা, কারো কাজ দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার সেটার জন্য আপনাকে ক্ষতিপূরণ না দিয়ে আপনি যেটাতে বঞ্চিত হয়েছেন সেই কাজটা করার নির্দেশনা দেওয়ার নাম হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। ওকে, সরি ফর ইন্টারাপশন, আমি একটু এনগেজ ছিলাম। তো যেটা বলেছিলাম, এই সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে ক্ষতিপূরণের প্রতিকারের চেয়ে ভিন্ন। আপনাকে টাকা দিয়ে আপনাকে বুঝ দেওয়া যাবে না, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ধরো টাকা নাও, এই বুঝ দেওয়া যাবে না। আপনি যেটা কাজ করার জন্য আপনি বাউন্ড ছিলেন, আপনাকে সেই কাজটাই করতে হবে। দ্যাটস কল সুনির্দিষ্ট প্রতিকার অথবা স্পেসিফিক রিলিফ। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখবো হচ্ছে এই আইনের উদ্দেশ্য কি। এই আইনের উদ্দেশ্য কি, এই আইনটা কেন করা হয়েছে, পারপাসটা কি এই আইনের। ওকে, সেটা হচ্ছে দখল পুনরুদ্ধার সংক্রান্ত আইন প্রণয়ন করা। দখল স্থাবর সম্পত্তি অথবা স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সম্পর্কিত আইন তৈরি করা। ঠিক আছে, ধরেন কাউকে বেদখল করা হয়েছে, সেই যার সম্পত্তি বেদখল করা হয়েছে তাকে দখল ফিরিয়ে দেওয়ার আইন তৈরি করার একটা উদ্দেশ্য ছিল, অথবা বিধি দেওয়ার একটা উদ্দেশ্য ছিল এই আইনের। ঠিক আছে, দখল পুনরুদ্ধার স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি যেটাই হোক না কেন। তারপর হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, যেগুলো আমরা পরবর্তীতে দেখবো কিছুক্ষণের মধ্যেই। সুনির্দিষ্ট কার্য সম্পাদন, ঠিক আছে, আপনি যে কাজটা কিছুক্ষণ আগে যেটাই বলেছি, যে কাজটা করার জন্য আপনি বাউন্ড, আপনি অবলাইজড, আপনাকে সেই কাজটা করতে হবে, অথবা যে কাজটা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে, সেই কাজটা না করার জন্য আপনাকে নির্দেশ অথবা নিষেধাজ্ঞা দিতে পারবে। ঠিক আছে, সুনির্দিষ্ট কার্য সম্পাদন যেটাকে বলা হচ্ছে, আপনি কোনো কন্ট্রাক্ট দ্বারা যদি কোনো বাউন্ড থাকেন, আপনাকে সেই কাজটা অবশ্যই করতে হবে। তাহলে যদি বলি দলিল সংশোধন, চুক্তিরদ, দলিল বাতিল, এক কথায় পুরো আইনটাই আমরা বলে দিচ্ছি, এটার উদ্দেশ্য কেন সেটা আমরা বুঝবো ইতিমধ্যে। নিষেধাজ্ঞা, সো এই আইনটা কেন করা হয়েছে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ভেরি থিওরিটিক্যাল একটা কোয়েশ্চেন। সো এটা যদি আসে, মূলত পুরো আইনের আলোকেই, পুরো আইনে যে প্রতিকারগুলো দেওয়া হয়েছে সবকিছুই চলে আসতেছে। ফার্স্টলি হচ্ছে, কেউ যদি সম্পত্তিকে রেখে কাউকে বেদখল করা হয়, তার দখলটা ফিরিয়ে আনার প্রয়াসে মূলত এই আইনটা করা হয়েছে, সেই প্রতিকারটা দেওয়ার জন্য। সেকেন্ডলি হচ্ছে, কেউ যদি কোনো কন্ট্রাক্ট করে কোনো কাজ
করার জন্য কোনো চুক্তিবদ্ধ হয়, তাকে সেই কাজটা করার জন্য, সেই কাজ সম্পাদন করার জন্য কি দেওয়া, নির্দেশ দেওয়ার জন্য। ওকে, তাহলে হচ্ছে যদি কোনো দুই পক্ষের মধ্যে যদি কোনো প্রকার কোনো দলিল হয়, সেই দলিলে যদি কোনো মিউচুয়াল মিস্টেক হয় অথবা অন্যান্য যে কারণ রয়েছে, সেক্ষেত্রে পরবর্তীতে দলিলটা সংশোধনের প্রতিকার দেওয়ার উদ্দেশ্য ছিল এই আইনটা প্রণয়ন করার ক্ষেত্রে। চুক্তিরোধ আমরা সামনে দেখব, যেটা সেকশন 35 রয়েছে। কোনো দলিল বাতিলের প্রশ্ন আসলে সেই বিষয়ে প্রতিকার দেওয়া, অথবা যদি কেউ কারো লিগেল ক্যারেক্টার অথবা রাইট টু প্রপার্টি কেউ ডিনাই করে, সেক্ষেত্রে এটা ডিক্লেয়ার করা, তার পক্ষে ঘোষণা দেওয়া, প্রতিকার দেওয়ার উদ্দেশ্যে এই আইন করা হয়েছে। রিসিভার রয়েছে নিষেধাজ্ঞা। যদি উদ্দেশ্য প্রশ্ন আসে, আপনারা যেটা করবেন, এগুলা কি পয়েন্ট করে অ্যান্সার করবেন, ঠিক আছে? আসার সম্ভাবনা খুবই কম, তাও একটু প্রাথমিক আলোচনা হিসেবে আনলাম। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে সেটা অবভিয়াসলি আমি আপনাদেরকে বলে দিব। দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা মার্ক করে নেবেন, ঠিক আছে? যদি প্রশ্নটা চলেও আসে, সেক্ষেত্রে যে কোনো প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার কত নাম্বারের জন্য প্রশ্ন আসছে। এটা যদি 7 নাম্বারের জন্য প্রশ্ন আসে, তাহলে এগুলা পয়েন্ট আকারে দিয়ে এগুলা একটু বিস্তারিত লেখার ট্রাই করবেন। যদি আরো কম নাম্বারের জন্য আসে, তাহলে অল্প লিখে শেষ করবেন। সেজন্য একটা প্রশ্ন যখন পরীক্ষায় আসবে, দিস ইজ হাইলি ইম্পর্টেন্ট। কি আজকে ক্লাসে কি আলোচনা হচ্ছে সেটা সেটা চাইতো একটা ইনফরমেশন মাথায় ক্যারি করে নিয়ে যাবেন আজকের ক্লাসের পর। সেটা হচ্ছে, আপনি পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, সে পরীক্ষার ওই প্রশ্নের উত্তর কতটুকু হবে সেটা কখনো ডিপেন্ড করবে না আপনি কতটুকু ওই বিষয়ে জানেন। জানি না আপনারা খেয়াল করছেন কিনা। একটা পরীক্ষায় প্রশ্ন আসছে, ওই প্রশ্ন সম্পর্কে তো আপনার উত্তর কতটুকু হবে সেটা কখনো ডিপেন্ড করবেন না আপনি ওই বিষয়ে কতটুকু জানেন। অবভিয়াসলি ডিপেন্ড করবে হচ্ছে ওই কোয়েশ্চেনের মার্কস কত, ঠিক আছে? আপনি যদি 3 লাইনে শেষ করেন, আপনাকে কোনো 7 নাম্বার দিবে না, ঠিক আছে? যদি 7 নম্বরের প্রশ্ন আপনি হাফ পেজে শেষ করে দেন, দিবে না। দিস ইজ সাইকোলজিক্যাল প্রসেস। যারা কোয়েশ্চেন আপনার অ্যান্সার শিট ইভালুয়েশন করবে, ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু দ্য মার্কস অফ কোয়েশ্চেন ইউ হ্যাভ টু অ্যান্সার, ঠিক আছে? অবভিয়াসলি এই বিষয়টা মাথায় রাখবেন। কত জানেন? অনেক সময় একটা বিষয় অনেক জানেন, কিন্তু মার্কস হচ্ছে 3 নাম্বার অথবা 5 নাম্বার। আপনি যা জানেন সব ঢেলে দিতে পারবেন না, তখন ইনস্ট্যান্টলি ইউ হ্যাভ টু সামারাইজ। আপনাকে সংক্ষেপ করতে হবে, আপনার যে বিষয় জানেন সংক্ষেপে প্রেজেন্ট করতে হবে। ওকে, দিস ইজ লেস ইম্পর্টেন্ট, তাও জানার উদ্দেশ্যে বলা। কিছু ইনফরমেশন, কিছু কথা রিপিট হবে যেহেতু একই আলোকেই। এরপর পরীক্ষা যদি প্রশ্ন আসে, এই যে আইনটা করা হয়েছে 1877 সালের, দুঃখজনক হলে সত্য, এখনো পর্যন্ত আমাদের ব্রিটিশ যে ল রয়েছে সেগুলোই এখনো সন্দেহাতীত ভাবে অথবা কোনো প্রশ্ন ছাড়াই, কোনো সীমাবদ্ধতা অথবা ছাড়াই এগুলো এখনো প্রচলিত রয়েছে। কিঞ্চিত যদি এগুলার আমরা সীমাবদ্ধতা ধরেও থাকি, ঠিক আছে? আমরা যে আইনগুলো করেছি এগুলার অজস্র ভুলে ভরা, হোয়াটএভার, তারপরে বলা হচ্ছে এই আইনের কিছু বিষয়ে সীমাবদ্ধতা রয়েছে। আমি একটু আপনাদের সীমাবদ্ধতা যাওয়ার আগে আপনাদের কেউ কেউ প্রশ্ন করেছেন, স্যার চুক্তিরত এবং বাতিলের মধ্যে পার্থক্য কি? রেসপেক্টিভ আরিফুল ইসলাম রাজীব, যখন আমরা আলোচনায় যাব অবশ্যই আপনাকে এ বিষয়ে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। ওকে, সীমাবদ্ধতা, এই আইনের সীমাবদ্ধতা কি কি রয়েছে? এই যে দেখেন, এই প্রশ্নটা একটু পরে আলোচনা করা দরকার ছিল, হোয়াটএভার, যেহেতু প্রাথমিক আলোচনায় সে আলোচনা করা হচ্ছে। সীমাবদ্ধতা হচ্ছে, ফার্স্ট এন্ড ফরমোস্ট সীমাবদ্ধতা হচ্ছে প্রতিকার বলা হয় নাই, সকল প্রকার সুনির্দিষ্ট প্রতিকার বলা হয় নাই। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এখনো তো আইনটাই পড়ি নাই, আবার সুনির্দিষ্ট প্রতিকার সব বলা হয় না, এটা কেমনে সীমাবদ্ধতা হয়? আমি আগেই একটু বলে রাখি আপনাদের, কি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে সে বিষয়ে আমাদের এই আইনের সেকশন 5 বলা হয়েছে।
আপনারা প্রিলিতে ইতিমধ্যে পড়েছেন, এখানে পাঁচটি উপায়ে, কয়টি উপায়ে, পাঁচটি উপায়ে কি দেওয়া যেতে পারে, সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে বলে বলা হয়েছে। কিন্তু আপনি দেখবেন এখানে এই পাঁচ প্রকারের বাইরেও আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেগুলো সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার মতো, ঠিক আছে, ওগুলো দেওয়া হয় নাই, ঠিক আছে। সেকেন্ডলি যদি বলি, এই আইনের সেকশন 12-এ, সরি ইংলিশে লিখতেছে, আপনারা বাংলা লিখবেন, ধারা 12-এ 4 ধরনের কার্য সম্পাদনের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এই আইনের ধারা 12-এ আমরা এখনো যাই নাই, নেক্সট ক্লাসে মনে এটা রয়েছে। বাট সীমাবদ্ধতার জায়গা যদি বলি, আইনের সীমাবদ্ধতা মানে হচ্ছে এই আইনটা যেগুলো কাভার করে নাই, যেগুলা এই আইন চাইলে আরো যা যা ইনকর্পোরেট অথবা সংযুক্ত করতে পারত বাট করে নাই, এই জন্য এগুলা সীমাবদ্ধতা। প্রথমে বলেছি এখানে সব ধরনের সুনির্দিষ্ট প্রতিকার এখানে কি করে নাই, ইনক্লুড করে নাই। সেকেন্ডলি হচ্ছে ধারা 12-তে 4 ধরনের কি কি বলা হয়েছে, চারটি ক্ষেত্রে কি বলা হয়েছে, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কথা বলা হয়েছে। ওকে, কিন্তু আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেখানে আসলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রয়োজনীয়তা রয়েছে, বাট এই আইনে সেটা রাখা হয় নাই, সেজন্য এটাও একটা সীমাবদ্ধতা। এরপর যদি আমরা দেখি, এই আইনে যে প্রতিকারগুলো দেওয়া হয়েছে এগুলো অ্যাজ অফ রাইট ক্লেম করা যায় না, ঠিক আছে, অ্যাজ অফ রাইট অধিকার হিসেবে দাবি করা যায় না। বিশেষ করে সেকশন 12 থেকে যা বলা হয়েছে, প্রতিকার অধিকার হিসেবে দাবি করা যায় না, এগুলো আদালতের ডিসক্রিশনারি পাওয়ার উপর ডিপেন্ড করে। আমাদের সেকশন এই আইনের ধারা 22-এ বলা হয়েছে এগুলা আদালতের ডিসক্রিশনের একটা বিষয় এখানে এনশিওর করা হয়েছে, ঠিক আছে। সো অ্যাজ অফ রাইট ইউ ক্যান নট ক্লেম, এটা আদালত হচ্ছে তার সুবিবেচনামূলক পাওয়ার এক্সারসাইজ করলে এগুলা দিয়ে থাকেন সাধারণত, ঠিক আছে। একজন বলেছেন যে স্যার ধারাগুলো সব বলে দিলে ভালো হয়। ধারা আসলে সব আহ বলা হবে যখন আমরা রেসপেক্টিভ আলোচনায় যাব। আমরা এখনো আইন আইনের আলোচনায় যাই নাই, ধারাভিত্তিক অথবা ধারাভিত্তিক প্রশ্নের আলোচনায় যাই নাই, বেসিক আলোচনায় আছি, ঠিক আছে। আমরা পড়তেছি সীমাবদ্ধতা। ফোর্থলি যদি বলি, এই আইনের অনুসারে এই আইন অনুসারে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে কি অন্যান্য আইনের সহযোগিতা প্রয়োজন। এই আইন ইটসেলফ, এই আইন নিজেই আপনাকে প্রতিকার দিতে পারতেছে না, অন্য আইনের সহায়তা নিয়ে আপনাকে প্রতিকার দিতে হচ্ছে। যেহেতু আমরা সামনে দেখবো, যদি প্রিলি পড়েছেন এজন্য আমি একটু রেফারেন্স টেনে বলতেছি। সেকশন 8-এ বলা হয়েছে দেওয়ানি কার্যবিধিতে যে পন্থা বলা হয়েছে সেই অনুসারে। সো এক্স্যাক্টলি এখানে দেখবেন এই আইন অনুসারে প্রতিকার দেওয়ার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি থেকে শুরু করে চুক্তি আইন থেকে শুরু করে সাক্ষ্য আইন, এইসব আইনের সহযোগিতা প্রয়োজন। এইসব আইনও কি করা দরকার, প্রতিকার দেওয়ার ক্ষেত্রে ওদের হেল্প নেওয়া প্রয়োজন। তাহলে এটাও একটা সীমাবদ্ধতা, প্রতিকার দেওয়ার ক্ষেত্রে এই আইন অনুসারে প্রতিকার দেওয়ার ক্ষেত্রে অন্য আইনের সহায়তা। ওকে, আমি জাস্ট কি পয়েন্টটা লিখতেছি আপনাদের এখানে।
তারপর দেখেন এখানে যে ইকুইটির প্রিন্সিপাল, যে ইকুইটি থেকে মূলত এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টটা হয়েছে ইকুইটেবল প্রিন্সিপাল থেকে, ন্যায় পরায়ণতার যে প্রিন্সিপাল, যে নীতি রয়েছে সেখান থেকে মূলত এই আইনটা হয়েছে। বাট এই আইন করার পরও ন্যায় পরায়ণতার যে প্রিন্সিপাল রয়েছে সেগুলা মান্য করা লাগতেছে আদালতের। এই আইনেই বলে দেওয়া আছে, আমরা যদি কি সেকশন 38ও বলে দেওয়া আছে, ঠিক আছে। তো ইংলিশ আইনের যেই ন্যায় পরায়ণতার প্রিন্সিপাল থেকেই মূলত এই আইনটা হয়েছে। এই আইন করার পরও এই ন্যায় পরায়ণতার বিষয়টা মান্য করা অথবা কমপ্লাই করা লাগতেছে, ঠিক আছে। আমি জাস্ট, সব তো আর লেখা যাচ্ছে না, আমি ন্যায়পরায়ণতা নীতি মান্য করা, ওকে। সেকশন 38 কিন্তু ধারা 38 এই বিষয়ে বলা হচ্ছে। আমরা কি পড়তেছি? সীমাবদ্ধতা। পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা এটাও কিঞ্চিত সম্ভাবনা রয়েছে, তাও বলে রাখা ভালো, রিস্ক নেওয়ার দরকার নেই। বাট প্রায়োরিটি তৈরি করার ক্ষেত্রে আমি যখন আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের এই আইনের আলোচনা শেষ হবে, শেষ যেদিন হবে সেদিন আমি বলে দিব কোন বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম, রাইট? সো সেই পর্যন্ত পাশে থাকবেন হোপফুলি। বাট জানার ক্ষেত্রে কিছু বিষয় জেনে রাখতে হবে আমাদের। এখানে কোনো পদ্ধতিগত বিধান নাই। এই আইনটা ওয়ান কাইন্ড অফ সাবস্ট্যান্টিভ অ্যাক্ট, রাইট? তথ্যগত আইন, যেটা আপনারা ইতিমধ্যে পড়েছেন। বাট এই যে আপনার অধিকার নিশ্চিত করেছে আইনের মাধ্যমে, অধিকারটা আপনি বলবৎ করবেন কোন পন্থায়, কোন ওয়েতে, সেটা এই আইনে বলে দেয়া নাই। তো পদ্ধতিগত বিধান আইনে নেই, ঠিক আছে। এই আইনে কোনো পদ্ধতিগত বিধান নাই, সেক্ষেত্রে সিপিসি থেকে শুরু করে অন্যান্য আইনের সহযোগিতা নেওয়া প্রয়োজন হচ্ছে। সো সবকিছু মিলিয়ে উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি এই আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। বাট এগুলা বলার জন্য বলা, মূলত তেমন বেশি সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় না। তারপরে যদি আপনাদের পরীক্ষায় আসে, আবার বলছি কিঞ্চিত সম্ভাবনা রয়েছে, যদি আসে আপনারা এই বিষয়গুলো মেনশন করতে পারেন, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের সীমাবদ্ধতা কি কি, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের প্রাথমিক আলোচনা। এখন আমরা চলে যাব আজকের ক্লাসের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা অথবা গুরুত্বপূর্ণ প্রশ্নে। তো যারা সংযুক্ত আছেন, আমি জানি না কয়জন সংযুক্ত আছেন, আপনাদের কনসেন্ট্রেশনটা আমি প্রত্যাশা রাখছি। ওকে, পরীক্ষায় প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। এই কোয়েশ্চেনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি আমি দিই, দিস কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট। কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়? এই অত্র আইনের আলোকে, যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের আইনটা বলেছি, এই আইনের আলোকে কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যারা আমার সাথে কানেক্টেড আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে কত নাম্বারের প্রশ্ন এটা, পরীক্ষায় কত নাম্বারের প্রশ্ন। ওকে, কত নাম্বারের প্রশ্ন, অবভিয়াসলি আপনাকে সেটা যাচাই করে নিতে হবে। যা জানেন আদ্যপান্ত পরীক্ষা ডেলিভারি করার চেষ্টা করবেন না, ঠিক আছে। ওকে, কিভাবে দেওয়া যায়? ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনাকে এই জায়গায় মেনশন করতে হবে কোন ধারাতে বলা হয়েছে। আইনের ধারা, সেটা এই সুনির্দিষ্ট প্রতিকার আইন হোক অথবা অন্যান্য কোনো আইন হোক, আইনের ক্ষেত্রে অবশ্যই আপনার যদি রেফারেন্স মনে থাকে, কোন আইনের কোন ধারাতে বলা হয়েছে সেটা মনে থাকে, সেটা অবশ্যই মেনশন করবেন। তবে যদি আপনার মনে
কিছু কিঞ্চিত ধোঁয়াশা থাকে, এটা নাকি এটা, 7 নাকি 8, 33 নাকি 34, সেক্ষেত্রে আমি আপনাদের ক্ষেত্রে সাজেশন দিব আপনি ওই আইনের রেফারেন্স করবেন না। না জানলে ভুল রেফার করবেন না, জানলে যেটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই আপনি রেফার করবেন। আইনের রেফারেন্স ভুল দেওয়া যাবে না, না জানলে দিবেন না, ইটস ফাইন। ওকে, তো ধারা 5-এ মূলত এই সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে দেওয়া যেতে পারে সে বিষয়ে বলা হয়েছে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। ঠিক আছে, টোটাল কয়টা পদ্ধতি বলা হয়েছে এখানে? 5 ভাবে। কয় ভাবে? 5 ভাবে। আপনারা জানেন, এগুলো জাস্ট মেমোরি রিফ্রেশ করা, ইতিমধ্যে আপনারা জানেন, বাট এই আজকের এই কোয়েশ্চেনের আলোচনা শেষ করে মাথায় একটু গেঁথে নিতে হবে, মাথায় একটু গেঁথে নিতে হবে। বাট ক্লাস করতেছেন, সময় দিচ্ছেন, যারা কানেক্টেড আছেন, তো ক্লাস শেষে সময়টা যাতে বৃথা না যায়, এগুলা একটু মাথায় সেট করে নিতে হবে। ঠিক আছে, দিস অ্যাক্ট ইজ নট অনলি ফর ইম্পর্টেন্ট ফর ইউর বার এক্সাম বাট অলসো ফর ইউর প্র্যাকটিস, সো ইউ মাস্ট নো অ্যাবাউট দিস। সো 5 ভাবেই প্রতিকার দেওয়া যেতে পারে। ফার্স্টলি যদি বলি কিভাবে দেওয়া যেতে পারে, সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ। ফার্স্ট অফ অল এখানে দুইটা পার্ট, আমি পুরোটা লিখবো না, আপনাদের সামনে আইন আছে। সম্পত্তির দখল গ্রহণ, এবং প্রথম যেটা বলা হচ্ছে এটাতে কিন্তু কয়টা বিষয় তাহলে? দুইটা বিষয়, দখল গ্রহণ এবং দাবিদারকে প্রদান, দাবিদারকে প্রদান। ওকে, এইখানে বলা হচ্ছে শুধু সম্পত্তি, যেহেতু শুধু সম্পত্তি বলা হয়েছে, স্থাবর এবং অস্থাবর দুইটা ইনক্লুড করবে। ওকে, তাহলে এটা বলা হচ্ছে ধারা 8 থেকে 11 পর্যন্ত। 8, 9 হচ্ছে আপনার কি স্থাবর সম্পত্তি, আর 9, 10, 11 হচ্ছে অস্থাবর সম্পত্তি। ঠিক আছে, সো দখল গ্রহণ এবং দাবিদারকে প্রদান করা। কেউ যদি কাউকে বেদখল করে, আপনার একটা প্রপার্টি রয়েছে, আপনার একটা জমি রয়েছে, সেটা আমি গিয়ে বেদখল করে ফেলেছি, আমি বর্তমান সময়ে আমার একটা ক্ষমতা আসছে, ঠিক আছে, ক্ষমতার জোরে আমি আপনাকে তুলে দিলাম আপনার জায়গা থেকে, পরবর্তীতে আপনি আদালতে মামলা করতে পারবেন, বলতে পারেন এটা আমার কি, এটা আমার সম্পত্তি, এটা আমার দাদার সম্পত্তি, এটা আমার বাবার সম্পত্তি, আমি বাই ওয়ে অফ ইনহেরিটেন্স আমি এটা পেয়েছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি, অথবা আমি এটা কিনেছি, অথবা এটা আমি হেবা সূত্রে পেয়েছি, এটা আমার সত্য আছে। বাট এই ভদ্রলোক আমাকে সম্প্রতি আমাকে বেদখল করেছে, সেক্ষেত্রে আপনি মামলা করতে পারেন কোর্টের কাছে, কোর্ট দখল গ্রহণ নিজে করে ফেলবে, এরপর আপনাকে প্রদান করে দিবে। ঠিক আছে, এটা বললাম কি আপনার সত্য আছে, আপনার পৈতৃক সম্পত্তি। ঠিক আছে, আবার এমনও হতে পারে যেখানে আপনার সত্য নেই, আপনি অনেক দিন ধরে এটা সরকারি জায়গা আপনি ভোগ করতেছেন, কাশ প্রপার্টি যেটা বলি, তো আপনি ভোগ করতেছেন, আপনার বিরুদ্ধে অ্যাডভার্স হয়ে গেছে, হোয়াট এভার ইট ইজ, জাস্ট আপনার দখল রয়েছে, আপনার সত্য নাই স্থাবর সম্পত্তির উপর, বাট আপনাকে গিয়ে আমি বেদখল করেছি, ইউ আর এ ট্রেসপাজার। ঠিক আছে, আপনি অবৈধ দখলকারী কোন সম্পত্তির। ঠিক আছে, আমি গিয়ে আর এক অবৈধ দখলকারী, আপনাকে আমি বলছি তুমি উঠে যাও, অনেকদিন খেয়েছো, এখন আমি খাবো। ঠিক আছে, এইটো এক্ষেত্রেও আপনি মামলা করতে পারবেন, যদিও আপনার কি নাই, ওই সম্পত্তিতে সত্য নাই। বুঝতেছেন কিনা জানি না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটু বিষয় আছে এখানে। সো হোয়াট এভার ইট ইস, এটা 8, 9 একসাথে বলে ফেলেছি আপনাদেরকে, আমি আবারও রেসপেক্টিভ আলোচনা আরো বিস্তারিত বলবো। সো ওই ক্ষেত্রে আপনার সম্পত্তির দখলটা নিয়ে নিব, এবং দাবিদারকে আপনি যদি দাবি করেন আপনাকে সেটা প্রদান করে দিব। এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার, এভাবেও সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে। কোথায় বলা হয়েছে এটা? 8 থেকে 11 ধারায় বলা হয়েছে। যদি পরীক্ষায় 5 নাম্বারের জন্য প্রশ্ন আসে, তাহলে এটা লিখে একটা দুইটা লাইন লিখে দিবেন যেটা বলেছি। আবার পরীক্ষা যদি 7-8 নাম্বারের জন্য প্রশ্ন আসে, একটা পারলে এক্সাম্পল দিয়ে দিবেন। ঠিক আছে, ব্যাখ্যা সহ। ভলিউমটা ওইভাবে মেনটেন করতে হবে। ওকে, একজন বলেছেন বোর্ডের নিচে লেখা দেখা যায় না। ওকে, নিচে আফরা আনিকা এরা বলেছেন কোন বিষয়গুলো স্পেসিফিক রিলিফ কভার করে না, উদাহরণ দিলে ভালো হয়। স্পেসিফিক রিলিফ কভার করে না, সেটা উদাহরণ দিলে ভালো হয়।
স্পেসিফিক রিলিফ কভার করে না এই আইনে, কিন্তু আপনার যেভাবে বলা হয়েছে কিন্তু এখানে কি কভার করে নাই। যদি বলি আমি এখানে আহ দলিল সংশোধন, দলিল বাতিলের বিষয়টা এখানে আনে নাই। কিছুক্ষণের মধ্যে দেখবো আমরা, একটু ওয়েট। এরপর 2, এটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। দখল গ্রহণ তা দাবিদারকে প্রদান করার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে। সেকেন্ডলি হচ্ছে কোনো কাজ করতে বাধ্য নয় এমন কোনো কাজ করতে বাধ্য এমন পক্ষকে ওই কাজটা করার আদেশ। ঠিক আছে, আমি একটা কাজ করতে বাধ্য, আমি আপনার সাথে কন্ট্রাক্ট করেছি, আমার সম্পত্তিটা আপনাকে কি করব, এই প্রপার্টিটা আমি আপনাকে ট্রান্সফার করব, বিনিময়ে আপনার থেকে আমি 5 লক্ষ টাকা নিয়েছি অথবা অ্যাডভান্স নিয়েছি, বাট পরে দেখতেছি না আমি এটা দিব না আপনাকে। এই আইন বলেছে আপনি সেটা না দিয়ে পারবেন না। ঠিক আছে, এটা ক্ষতিপূরণের মাধ্যমে এটা কি না যথাযথ প্রতিকার দেওয়া সম্ভব না। 5 লক্ষ টাকা দিয়ে আমি আপনার সাথে বায়না করেছি, ঠিক আছে, 5 লক্ষ টাকা ফেরত দিলেই সবকিছু হয়ে যাবে না। এই আইন বলেছে আমি আপনার সাথে একমত হয়েছিলাম, এই প্রপার্টি আমি আপনাকে দিব, আইন বলেছে এটা আপনাকে আমার দিতেই হবে। দ্যাটস কল। তার মানে আমি বাধ্যবাধকতা তৈরি হয়েছে একটা আইনের মাধ্যমেই। সো আমি যদি কোনো কাজ করতে বাধ্য হই, কোনো কাজ করতে বাধ্যবাধকতা থাকলে, মনে হয় নিচে আর দেখা যাচ্ছে না, থাকবে সেটা করার আদেশ। বারো থেকে 30, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের কথা যেটা বলা হয়েছে এবং ম্যান্ডেটরি ইনজেকশনের কথা যেটা বলা হয়েছে, সেটার মাধ্যমে মূলত এই প্রতিকারটা দেওয়া হয়। আই এম বাউন্ড টু কমপ্লাই, আই এম অবলাইজ টু কমপ্লাই, আমি বাধ্য এই কাজটা করার জন্য। সো আইন আমাকে বাধ্য করবে আমার এই প্রপার্টিটা আপনাকে হস্তান্তর করার জন্য। ঠিক আছে, আমার ম্যান্ডেটরি ইনজেকশন রয়েছে, আমাকে আদেশ দিবে আমার এই কাজটা করার জন্য, যে কাজটা আমি করতে বাধ্য সেই কাজটা করার জন্য। ওকে, সো সেকেন্ড বিষয় গেল। তাহলে 2 ভাবে প্রতিকার দিতে পারে, 3টা আমি বললাম, 5 ভাবে, 2 ভাবে শেষ। এখন আমরা 3 নাম্বারটা একটু দেখবো। অনেকে মনে হয় পরে জয়েন করতেছেন, আমি কেমন আছি জিজ্ঞেস করতেছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারাও নিশ্চয় ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রেখেছেন। এরপর হচ্ছে থার্ড, না বুঝতে জানাবেন স্পেসিফিক, যারা কানেক্টেড রয়েছেন, সময় ব্যয় করতেছেন ক্লাসে। থার্ড হচ্ছে যা না করতে বাধ্য। যা না করতে বাধ্য অথবা যা করা থেকে বিরত থাকতে হবে, সেটা না করার নির্দেশ। যা না করতে বাধ্য সেটা না করার নির্দেশ। তাহলে এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা করতে বলবে আপনাকে। 2 নম্বর বিষয়টা করতে বলবে, আমি আপনার সাথে কানেক্টেড আছি, আমি আপনার সাথে একটা এগ্রিমেন্টে আছি, আমার কাজটা করে দিতে হবে আপনাকে। এই করে দেওয়ার জন্য আদালত আমাকে আদেশ দিবে। 3 নম্বরটা হচ্ছে আমি কিছু করব না, চুপচাপ বসে থাকবো, বাট আমি কোনো কিছু করতে যাচ্ছি, আদালত বলবে আপনি এটা করতে পারেন না, আপনাকে চুপচাপ নীরবে বসে থাকতে হবে, আপনার জায়গায় আপনি ভোগ করবেন, আপনি দখলে থাকবেন, আরেকজনের জায়গায় আপনি ডিস্টার্ব করতে পারবেন না। ঠিক আছে, ডিস্টার্ব করলে কি দিবে, আপনাকে নিষেধাজ্ঞা দিবে, আপনাকে নিষেধাজ্ঞা দিবে। ইউ ক্যান নট ডিসপজেস এনিওয়ান। ঠিক আছে, যেখানে আপনার কোনো সত্য স্বার্থ নেই। ঠিক আছে, তো এটা মূলত প্রিভেন্টিভ রিলিফ বলে, প্রতিরোধমূলক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ, যেটা সেকশন 6 এর সাথেও কানেক্টেড। সো এই বিষয়টা যেটা নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেটা আমরা যদি দেখি 52 থেকে 54 এবং 57। একজন বলেছেন সব প্রতিকার দেওয়া যায় কিনা, এখানে যদি একটু অ্যাড করে দিই আপনাকে, এখানে কিন্তু আমাদের পারপেচুয়াল ইনজেকশন অথবা
পার্মানেন্ট ইনজাংশনের কথা বিস্তারিত বলা আছে, বাট অস্থায়ী যে নিষেধাজ্ঞার কথা বলা আছে, টেম্পোরারি যে ইনজাংশনের যে প্রতিকার, সেই সম্পর্কে এই আইনে কোনো আলোকপাত করা হয় নাই। এই অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে আপনি প্রতিকার চাইতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? দেওয়ানি আইনের অর্ডার 39-এর রুল 1 এবং 2 আলোকে আপনাকে যেতে হবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ লিমিটেশন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সীমাবদ্ধতা। একজন প্রশ্ন করেছেন কিছুক্ষণ আগে যে আসলে কোন ধরনের প্রতিকার এই আইনের আওতাভুক্ত আনা হয় নাই। সো আমি যদি বলি এটা আনা হয় নাই, দিস অ্যান্সার উইল বি রাইট, আই থিঙ্ক। ঠিক আছে, তার ধারাগুলো দেখবেন কাবার কতটুকু করতেছি মাঝখানে, ওগুলা যদি বা এখানে প্রতিকার হিসেবে দেখানো হচ্ছে না। গেল তাহলে নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে বিরত রাখবে আপনাকে, আপনি চুপচাপ নীরবে বসে থাকবেন, ইউ ক্যান নট ডু এনিথিং। আপনার আরেকজনের রাইট টাইটেল আপনি ভায়োলেট করতে পারেন না, আরেকজনের জায়গায় গিয়ে আপনি জায়গা ভবন নির্মাণ করতে পারেন না। আপনার জায়গা আছে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? আপনি বিল্ডিং করার সময় আরেকজনের জায়গায় ঢুকে যাচ্ছেন, এটা করতে দিবে না, আপনাকে বাড়িতে করবে আদালত। আদালত বলবে তুমি বিরত থাকো, তোমার জায়গায় তুমি বিল্ডিং করো এই পর্যন্ত, এখানে যেও না। ঠিক আছে, এখানে যেটা না যেতে বলবে সেটা কোথায় বলবে? 3 নাম্বার, যা না করতে বাধ্য। আপনার জায়গার বাইরে গিয়ে আপনি বিল্ডিং তৈরি করবেন, মার্কেট তৈরি করবেন, সেটা না করার জন্য আপনার বাধ্যবাধকতা রয়েছে, আদালত আপনাকে বিরত রাখবে। ওকে ফাইন, তাহলে আমাদের কয়টা গেছে? 3টা গেল। এরপর 2টা হচ্ছে ক্ষতিপূরণের রোয়েদাদ ব্যতীত, অ্যাওয়ার্ডিং কম্পেনসেশন ব্যতীত, বাই ওয়ে অফ ডিক্লেয়ারিং ইউর রাইট, ডিক্লারেশনের মাধ্যমে। ওকে, যেটা যদি বলা হয় ঘোষণার মাধ্যমে। আদালতে, দেওয়ানি আদালতে বিশেষ করে আমি একজন দেওয়ানি আদালতের বিচারক, এই 42 মামলা সব, আপনি যদি একজন প্র্যাকটিসিং লয়ার হন, প্র্যাকটিসিং শিক্ষানবিশাগত আইনজীবী হতে পারেন নাই, হওয়ার পথে আপনাদের স্বপ্নের ধার প্রান্তে আপনারা চলে এসেছেন। সো দেখবেন এই এই মূলত এই ঘোষণার প্রতিকারের জন্য আদালতে শত শত লাখ লাখ মামলা। ঠিক আছে, সো এটার বিস্তারিত আপনাদের জানা লাগবে। আমরা যখন 42-তে যাবো আমরা ইনস আউট জানবো। মূলত এতটুকু মনে রাখেন, ঘোষণার মাধ্যমে আদালত জাস্ট ডিক্লেয়ার করবে। আদালত ডাজন্ট ক্রিয়েট এনি টাইটেল, এনি কোনো সত্য তৈরি করবে না, আপনাকে কোনো বিষয়ের উপর মালিকানা তৈরি করে দিবে না। খেয়াল করেন, অনেকে ভুল করেন কিন্তু, এই ঘোষণামূলক প্রতিকারের মাধ্যমে আদালত আপনাকে কোনো সম্পত্তির উপর মালিকানা তৈরি করে দিবে না। যেটা করবে, আদালত বলবে যে তুমি এটা মালিক হিসেবে তোমাকে ডিক্লেয়ার করলাম, প্রনাউন্স পাবলিসিটি করে দিল, এটা মাইকিং করে, ওয়ান কাইন্ড অফ মাইকিং, পাবলিসিটি করা। ঠিক আছে, আপনার এই সম্পত্তি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রপার্টি। ঠিক আছে, এখানে আপনার একটা সত্য রয়েছে, বাট আমি এসে বলতেছি না এটা তুমি পাবা না, এটা আমি পাবো, এটা আমার বাবার, তুমি কোত্থেকে পাচ্ছ? সো তুমি আদালতের কাছে, আপনি আদালতের কাছে আসছেন, আদালত ডিক্লেয়ার করবে হ্যাঁ এটা মিস্টার এক্স, মিস্টার রহিমের জায়গা, জাস্ট ডিক্লেয়ার করে দিবে, দ্যাটস ইট, আর কিছু না। সেজন্য এই ঘোষণার ডিগ্রি আসলে জারি মামলাও করতে হয় না। আপনারা ইতিমধ্যে যারা সিপিসি পড়েছেন আপনারা জানেন। ওকে, সো ডিক্লেয়ার করবে, অথবা শুধুমাত্র যে লিগ্যাল রাইট টু প্রপার্টি তা না, সেটা এমনও হতে পারে আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, আমি এসে বলতেছি না তুমি কিসের প্রতি, 5 আগস্টের পরে এসে বলতেছি নো ইউ আর নট দ্য চেয়ারম্যান অফ দিস ইনস্টিটিউশন, ইউ আর নট দ্য চেয়ারম্যান অফ দ্য ইনস্টিটিউশন অফ বডি সামথিং এলস, নাও আই উইল বি দ্য চেয়ারম্যান। ঠিক আছে, আমি মানি না তুমি 5 আগস্টের আগে কিভাবে কি হয়েছে না হয়েছে, হোয়াট এভার ইট ইস, আইনগতভাবে পেপার ডকুমেন্টেশনের মাধ্যমে যে সে হয়ে থাকে, সেক্ষেত্রে হি ক্যান ফাইল এ সুট। ঠিক আছে, সো কারো যদি লিগেল ক্যারেক্টার, যেটা আইনের মাধ্যমে আইনের বৈধভাবে সৃষ্টি হয়েছে, আবার ইলিগেলি কোনো ক্যারেক্টার তৈরি হলে সেক্ষেত্রে না, লিগেল ক্যারেক্টার, আইনগত পরিচয় কেউ যদি ডিনাই করে, সেক্ষেত্রে আদালত বলতে পারে হ্যাঁ এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হবে মিস্টার রহিম। আমাদের কোর্টে অনেক সময় মামলা আসে, ঠিক আছে, ওই ডিক্লারেশনের ফরম্যাটে। সো আমরা বলতে পারি আদালত যে এটা মিস্টার রহিম উইল বি দা হেডমাস্টার অফ দিস স্কুল। ঠিক আছে, সো কারো আইনগত পরিচয় ডিনাই করলো, সেটা ঘোষণার মাধ্যমে আদালত প্রতিকার দিতে পারে। ওকে, 5 নাম্বার, রিসিভার নিয়োগের মাধ্যমে। তাহলে 5 ভাবে আদালত প্রতিকার দিবে। রিসিভার নিয়োগ, রিসিভার নিয়োগ মানে কিরকম? ধরেন একটা মামলা হয়েছে আমার এবং আপনার সাথে, আমার এবং আপনার সাথে একটা মামলা হয়েছে, সম্পত্তির দখলে আছেন আপনি। ধরেন একটা মার্কেট, মার্কেটে কয়টা দোকান? 40টা দোকান। আমার কথাগুলো শুনবেন, সবকিছু লেখা যাচ্ছে না। 40টা দোকান আছে, দখলে আছেন আপনি। আমি বলতেছি না এটা আমি পাবো, এটা আমার পৈতৃক,
আমার দাদাই মার্কেটটা করে গেছে, বাট আমি একজন মেয়ে হওয়াতে আমাকে আমার ভাইরা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। আমার ভিন্ন জেলায় বিয়ে হয়েছে, ইতিমধ্যে আমার ভাইরা মিলে কি করতেছে, এই মার্কেটের দোকানগুলো তাদের স্ব নামে ভাড়া দিয়ে বিক্রি করে ভোগ করতেছে। বাট আমি তো আমার বাবার একজন লিগ্যাল লয়ার, উত্তরাধিকারী আমি পাবো। মামলা করেছেন, সো মামলা করার যে মাসে মাসে ভাড়া চলতেছে, আপনি যদি মামলায় জিতেন, ডিগ্রি পান, এটা তো আপনারই, আপনি হয়তো একটা দুইটা দোকান আপনিও পাবেন। তো সো ওই ক্ষেত্রে আপনি রিসিভারের একটা দরখাস্ত দিতে পারেন, ঠিক আছে? আদালত রিসিভার নিয়োগ দিতে পারে। এই যে রিসিভার নিয়োগের যে প্রক্রিয়া, রিসিভার কি করবে, ওই সম্পত্তি সংরক্ষণ করবেন, রক্ষণাবেক্ষণ করবেন, ওইটা যে মুনাফা আসবে সেটা নিজের কাছে রাখবে, ওই বিবাদী কার দিবে না, মামলা শেষ হলে যেভাবে তাকে দিয়ে দিবে। সো এই রিসিভার দেওয়ার প্রতিকারও এই আইনের মাধ্যমে এনশিওর করা হয়েছে। তাহলে আপনাদের যদি প্রশ্ন আসে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে কত উপায়ে প্রতিকার দেওয়া যেতে পারে, 5 ভাবে, অথবা কিভাবে প্রতিকার দিতে পারে, 5 ভাবে। প্রথম হচ্ছে, সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ করে ফেলবো আমি, যে চাইবে তাকে দিয়ে দিব, ক্লেমেন্টকে দিয়ে দিব দখলটা, পজেশন। সেকেন্ডলি হচ্ছে, কি করব আমি, কেউ আইনগতভাবে কোনো কাজ করতে বাধ্য কোনো ব্যক্তি, তাকে সে কাজ করার জন্য আদেশ দিতে পারবো, চুক্তির কথা যেটা বলেছিলাম। থার্ডলি যেটা বলেছি, আইনগতভাবে বাধ্যবাধকতা রয়েছে আমি কাজ করা থেকে বিরত থাকার জন্য, আমি করতে পারবো না, তো এই যে বিরত থাকার জন্য নির্দেশ দিতে পারবেন না করার জন্য। থার্ডলি যেটা নিষেধাজ্ঞার কথা বলেছিলাম। ফোর্থলি বলেছিলাম ডিক্লারেশন, কিছুক্ষণের মধ্যে বলেছিলাম। ফিফথলি বলেছিলাম, পাঁচ নাম্বারটা বলেছি রিসিভার, বাই ওয়ে অফ অ্যাপয়েন্টিং রিসিভার। ওকে, হোপফুলি অল আন্ডারস্টুড, দিস ইজ ভেরি সিম্পল থিং, বাট মাথায় সেট করে নিতে হবে। সবসময় রিভিশন দিলেই পারবো এই মাইন্ডসেট রাখা যাবে না। কিছু পড়া, কিছু বিষয়, কিছু ইনফরমেশন অল টাইম মাথায় সেট রাখতে হবে, ঠিক আছে? মোস্ট অফ দ্য স্টুডেন্ট, মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস এর কমন কোয়েশ্চেন পড়ে মনে থাকে না। এখানে অনেকেই জুডিশিয়ারি পরীক্ষা দিবেন, তাদের জন্য আরো বিষয়, অনেক বিষয় জগা খিচুড়ি হয়ে যায় মাথায়। তো তাদের উদ্দেশ্য আমি একসাথে যদি বলি, পড়ি বাট ভুলি। আপনি বলেন দিস ইজ ভেরি সিম্পল থিং, ভুলে যাওয়াটা মানব ধর্ম, মানুষের। আপনি ভুলে না গেলে আপনি একজন এলিয়েন, বাট সব ভুলতে পারবেন না, বারবার পড়ি আর ভুলি, এটা করা যাবে না। আজকে একবার পড়লাম, কালকে ভুললাম, কালকে পড়লাম, ভুলার পরিমাণটা কমিয়ে দিতে হবে। মাথায় অল টাইম কিছু বিষয় ফিক্সড করে দিতে হবে। ডো অর্থ করা, ইট অর্থ খাওয়া, আপনি কখনো ভুলবেন না, কারণ আপনার মাথায় ফিক্সড হয়ে গেছে। তো ঠিক তদ্রুপ ভাবে আইনের কিছু বিষয় আপনার মাথায় ফিক্সড করে নিতে হবে। সেকশন 5 এর মতো বিষয়গুলা, এগুলো রিভিশন দেওয়ার আর দরকার নেই, অল টাইম মাথায় ফিক্সড। দ্যাট টাইম ইউর প্রিপারেশন উইল বি গুড, আই থিঙ্ক। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এরপর আমরা দেখবো হচ্ছে আর একটা বিষয়, স্থাবর সম্পত্তির দখল উদ্ধার। স্থাবর যা আলোচনা করতেছি সবগুলা প্রিভিয়াস এর কোয়েশ্চেন কি কভার করা হচ্ছে। যদি তারপরে যদি আপনারা যারা কানেক্ট আছেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ইউ ক্যান আস্ক উইথাউট এনি হেজিটেশন, নো প্রবলেম। যারা কানেক্টেড আছেন 141+, একটু জানাবেন। একটু ডিসকানেক্ট হয়ে গেছি, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন, শোনা যাচ্ছে কিনা আমাকে। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। পরীক্ষায় প্রশ্ন আসছে বিগত সময়ে স্থাবর সম্পত্তির যে দখল পুনরুদ্ধারের কথা বলা হয়েছে, এই বিষয়ে আইনে কি বিধান রয়েছে? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিষয়ে আইনে কি বিধান রয়েছে? স্থাবর সম্পত্তি, ঠিক আছে, আইনের বিধান হচ্ছে 2টা। তাহলে আইনের বিধান কয়টা? 2টা। ধারা 8 আপনারা জানেন ইতিমধ্যেই। 8 হচ্ছে ধারা
নয়। একটু খেয়াল করবেন, এতদিন যা জানেন এর বাইরে হয়তো বা 2-4টা লাইন এক্সট্রা জানতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই রেসপন্স করেছেন। আহ আমি বাংলায় ক্লাসটা কন্ডাক্ট করেছি কারণ মেনি অফ দ্য ক্যান্ডিডেটস হচ্ছে বাংলায় পরীক্ষা দেয়, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এটা বাংলায় ক্লাসটা নেওয়া হচ্ছে। সো কেউ ইংলিশে দিলে আপনি ইংলিশ দিতে পারেন, নো প্রবলেম, ইংলিশে দিতেও পারেন। ধারা 8 হচ্ছে এটাও স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, এটাও স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। এখানে আইনের ভাষাটা দেখবেন, এখানে বলেছে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি। আপনার সামনে যদি কোনো বেয়ারেক থাকে আপনি ওয়ার্ডটা লাগাবেন, দখলের অধিকারী ব্যক্তি। তাহলে দখলের অধিকারী ব্যক্তি কে? দখলের অধিকারী ব্যক্তিকে এখানে দ্বারা 8-এ বলা হয়েছে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধির 1908 অনুসারে তা নির্দিষ্ট পদ্ধতিতে পুনরুদ্ধার করতে পারে, ঠিক আছে? সো দেওয়ানি কার্যবিধিতে যে নির্দিষ্ট পন্থার কথা বলা হয়েছে সে পন্থার আলোকে স্থাবর সম্পত্তির দখলের অধিকার ব্যক্তি তার দখল পুনরুদ্ধার করতে পারে। দখলের অধিকারী ব্যক্তি মিনস হচ্ছে যার সত্ত্ব আছে, যার কি আছে সম্পত্তিতে, যার স্থাবর সম্পত্তিতে সত্ত্ব আছে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসতেছে না, সত্ত্ব মানে কি? আবার সত্ত্ব মানে কি? ইংলিশ যেটা টাইটেল, টাইটেল, ওনারশিপ, এগুলো মানে কি? ওনারশিপ মানে মালিকানা, পজেশন, তিনটা বুঝতে হবে। টাইটেল, ওনারশিপ অ্যান্ড পজেশন, সত্ত্ব, মালিকানা এবং দখল, এই সম্পর্কে আপনাকে বুঝতে হবে। আইনে কিন্তু বলে দেয় নাই সত্ত্ব, যার সত্ত্ব রয়েছে সেই ব্যক্তি দখল পুনরুদ্ধার করতে পারবে কি ধারা 8 অনুসারে। আর যদি আপনি একটু ভালো করে দেখেন, এখানে বলেছে দখলের অধিকারী ব্যক্তি তার স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারে। তাহলে দখলের অধিকারী ব্যক্তি মানে যার সত্ত্ব আছে। সত্ত্ব মানে কি? সত্ত্ব মানে হচ্ছে মালিকানা বা দখলের ভিত্তিতে কোনো অধিকার। মালিকানা বা দখলের ভিত্তিতে কোনো অধিকার। তাহলে যদি আপনাকে প্রশ্ন করি সত্ত্ব মানে কি, টাইটেল মানে কি? মালিকানা অথবা দখলের ভিত্তিতে কোনো অধিকার যার মাধ্যমে আপনি কোনো সম্পত্তিতে পূর্ণ নিয়ন্ত্রণ অথবা হস্তান্তর করতে পারেন। সত্ত্ব থাকলে আপনি সম্পত্তি ভোগ করতে পারবেন, সম্পত্তি ইচ্ছে মতো ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? সো এই মালিকানা বা দখলের ভিত্তিতে এই অধিকারটা মূলত সৃষ্টি হয়। সত্ত্ব মানে মালিকানা বা দখলের ভিত্তিতে সৃষ্ট এমন একটি আইনগত অধিকার যার মাধ্যমে আপনি সম্পত্তির উপর পূর্ণ নিয়ন্ত্রণ, ইচ্ছে মতো হস্তান্তর সহ সবকিছু করতে পারেন। সো এখানে প্রশ্ন আবার যদি চলে আসি, মালিকানা মানে কি? খেয়াল করবেন, মালিকানা মানে কি? ওকে, মালিকানা মানে হচ্ছে আপনার সম্পত্তির উপর অধিকার। তাহলে ওই অধিকারটা কিভাবে তৈরি হতে পারে? মালিকানাটা, মালিকানা হতে পারে আপনার বাই ওয়ে অফ ইনহেরিটেন্স, আপনি পৈতৃক সূত্র, সম্পত্তিটা আপনার দাদা, বিএসএ আপনার দাদার নাম রয়েছে, বাবার নাম রয়েছে, সেভাবে আপনি আসছেন, আপনার হিস্সা অনুসারে সম্পত্তি পেয়েছেন। অথবা আপনি কোনো সেল ডিড বায়না দলিলের মাধ্যমে, সাফকাউলা দলিলের মাধ্যমে, কবলা দলিলের মাধ্যমে পেয়েছেন, হেবা দলিলের মাধ্যমে পেয়েছেন। তাহলে একটা ডিড অর ডকুমেন্টের মাধ্যমে আপনার একটা রাইট ক্রিয়েট হয়েছে, দ্যাটস কল মালিকানা, দ্যাটস কল মালিকানা। ওকে, এই যে মালিকানা বলেছি, এই মালিকানা সত্ত্ব কিন্তু মালিকানার মাধ্যমে তৈরি হয়, আবার দখলের ভিত্তিতে তৈরি হয়। দখলের ভিত্তিতে কেমন? যদি বলি অ্যাডভার্স পজিশন, যদি কোনো সম্পত্তি আপনি জবরদখল করে অনেকদিন ধরে ভোগ করতে পারেন, তাহলে আপনার উপর এটা কি হয়, আহ সত্ত্ব তৈরি হয়ে যেতে পারে আপনার, ঠিক আছে? আপনার পক্ষে সত্ত্ব তৈরি হতে পারে। আপনি সরকারি কোনো সম্পত্তি আপনি 100 বছর ধরে আপনি ভোগ করে আসতেছেন, তাহলে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন নির্বিচ্ছিন্ন ভাবে অথবা পিসফুলি, এখানে হচ্ছে ধারা 28 এখানে সাথে রিলিভেন্ট লিমিটেশন অ্যাক্টে, তাহলে সেক্ষেত্রে আপনার সত্ত্ব তৈরি হতে পারে। তো যেভাবে হোক না কেন, মালিকানা বা দখলের ভিত্তিতে কোনো অধিকার যেটা সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে সত্ত্ব। তো যাদের সত্ত্ব আছে সে হচ্ছে দখলের অধিকারী ব্যক্তি। তাহলে এই সত্ত্ববান ব্যক্তির থেকে যদি কোনো সম্পত্তি বেদখল করা হয় আইনগত পন্থা ভিত্তিরেই, তখন সেক্ষেত্রে ধারা 8 অনুসারে মামলা করতে পারে। সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার, যেটা যদি এই ওয়ার্ডটা এখানে নাই, আইনে নাই, সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার। তাহলে ধারা 8 কি? সত্ত্ব সহ
দখল পুনরুদ্ধার। তাহলে ধারা 8-এর জন্য অবশ্যই কি লাগবে, আপনার সত্য থাকতে হবে, আপনার এখানে টাইটেল থাকতে হবে, আপনার বাবার নামে বিএস থাকতে হবে, আপনার অথবা আপনি কোনো বিএস মালিক থেকে ক্রয় সূত্রে কিনেছেন এমন কোনো ডিড থাকতে হবে, অথবা হোয়াট এভার যে কোনো ধরনের ট্রান্সফার ডকুমেন্ট থাকতে হবে। ঠিক আছে, সত্য সহ দখল পুনরুদ্ধার। ধারা 9 কিন্তু ভিন্ন কথা বলেছে। ধারা 9 যেটা বলেছে সেটা হচ্ছে কোন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি যদি কোনো ব্যক্তি যদি স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত হয় আইনগত পন্থা ব্যতীত অথবা বেআইনিভাবে, সেক্ষেত্রে সে দখল পুনরুদ্ধারে মামলা করতে পারে। এখানে মূলত সত্যহীন ব্যক্তি, সত্যহীন ব্যক্তি যার কোনো কি নাই, সত্য নাই, একটা দিস ইজ প্রপার্টি, এটা একটা জমি, এই জমিতে মিস্টার এক্সের বাবার কোনো কি নাই, বাবার নামে কোনো খতিয়ান নাই, তার নামে কোনো ডিড নাই, কিন্তু সে দীর্ঘদিন ধরে এখানে এটা ভোগ করতেছে অ্যাজ এ ট্রেসপাসার, অবৈধ দখলকার। ঠিক আছে, রাজনৈতিক শেল্টারে হোক অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তি হওয়ার কারণে অথবা কি যেটা বলে সেটার কারণে সে যদি এটা দখল নিয়েছেন দীর্ঘদিন ধরে, তাকে যদি কেউ আবার ট্রেসপাস করতে চায়, বেদখল করতে চায়, ডিসপজেস করতে চায়, সেক্ষেত্রে কারণ এটা এক্স হচ্ছে অন্যায়ভাবে দখল করে আছে, ওয়াই বলতেছে তুমি অনেকদিন খেয়েছো, আউট হয়ে যাও, আমি আসবো এখানে দখলে, তাহলে এক্স কিন্তু ওয়াই এর বিরুদ্ধে মামলা করতে পারে অ্যাকর্ডিং টু সেকশন 9, যদিও এই প্রপার্টিতে তার সত্য নাই। সেকশন 9 এর অধীনে মামলা করার ক্ষেত্রে এই প্রপার্টিতে সত্য থাকা ম্যান্ডাটরি না, সেই দখলে আছে সেটা প্রমাণ করতে পারলেই হবে। তাকে যদি ওয়াই বেদখল করে এক্স মামলা করতে পারে, আমাকে মামলা করার আগে আমি দখলে ছিলাম, আমাকে দখল ফিরিয়ে দেওয়া হোক। তাহলে এটা সত্যবান ব্যক্তি, সত্যবান দখলের অধিকারী ব্যক্তি এই 8-এর অধীনে মামলা করে, সত্যহীন দখলের অধিকারী ব্যক্তি এই সেকশন 9-এর অধীনে মামলা করতে পারে। এটা কুইক রেমেডির জন্য এটা দেওয়া হয়, এটা হচ্ছে স্থায়ী রেমেডি যেটা বলা হয়, স্থায়ী প্রতিকারের জন্য মূলত দেওয়া হয়। দুইটা ডিফারেন্ট নেচারের মামলা, যেহেতু এখানে সত্য প্রমাণ করতে হয়, এখানে কোনো সত্য প্রমাণ করতে হয় না, সেজন্য দুইটা একসাথে মামলাও করা যায়, অথবা এই আইনে মামলা করার পর সেটা যদি খারিজ হয়ে যায় পরবর্তীতে এই 8-এ মামলা করা যায়। ঠিক আছে, কেন করা যায়, কারণ হচ্ছে এটাতে তো সত্য প্রমাণ হয় নাই। ঠিক আছে, সেজন্য 9-এর অধীনে মামলা করার পর সেটা যদি খারিজ হয় 8-এর অধীনে মামলা করা যায়, সেখানে রেস জুডিকাটা দ্বারা বাড়িত হয় নাই। হোয়াটএভার, আমরা সেখানে আরো আলোচনায় যাব। যেটা জেনেছি, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিধান কি, ধারা 8 এবং ধারা 9। ওকে, দখল মানে বলা হয়নি, দখল মানে হচ্ছে আসলে দখল বলতে দখল করতেছি, দখল মানে হচ্ছে একটা ফিজিক্যাল কানেকশন, বস্তু বা সম্পত্তির সাথে ব্যক্তির ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, শারীরিক সম্পর্ক যেটা বলা হয়, সম্পত্তির সাথে শারীরিক সম্পর্ক। এটা একটা ল্যান্ড, এটাতে আপনি চাষবাস করেন, এখানে আপনি দোকান নির্মাণ করেছেন, ঠিক আছে, এখানে আপনার একটা বিদ্যুৎ মিটার রয়েছে, এখানে আপনি খাজনা দেন, ঠিক আছে, অথবা আপনি বর্গা চাষি হিসেবে কাউকে দিয়েছেন, দিস ইজ কল পজেশন, আপনার কানেক্টিভিটি রয়েছে, দিস ইজ কল পজেশন। বাট এটা আপনার নামে বাবার নামে বিএস করতেন আছে, আপনি চলে গেছেন আমেরিকা, এটা আপনি খোঁজখবর নেন নাই, এখন ভিন্ন ভিন্ন ব্যক্তি এটা দখল করে খায়, তাহলে আপনার দখল নাই, সত্য আছে। ওকে, সো হোপফুলি অল আন্ডারস্টুড। এখন আমরা দেখবো হচ্ছে বাট আইনগত পন্থা অনুসারে যদি কাউকে বেদখল করা হয়, সে কিন্তু আবার কি করতে পারে না, এই সেকশন 8 এবং 9-এর অধীনে মামলা করতে পারেন না। একজন বলেছেন স্যার উদাহরণ দিয়ে একটু পার্থক্য বুঝাবেন, অবশ্যই বুঝাবো, আপনাদের বোঝানোর জন্য তো আসছি। তাহলে এটা একটু শেষ করি, সেটা হচ্ছে আইনগত পন্থা ভিত্তিরে যদি কাউকে বেদখল করা হয় সে মামলা করতে পারে, কাউকে যদি আইনগত পন্থা অনুসারে বেদখল করা হয় তাহলে সে কি মামলা করতে পারবে? খেয়াল করেন, আইন দেখেন, এখানে সেকশন 8 দেখেন, 9 বলেন, যেখানে বলেছে প্রত্যেক ক্ষেত্রে বেআইনি অথবা আইনগত পন্থা ব্যতিরে কাউকে বেদখল করা হলে সেক্ষেত্রে সে এই আইন অনুসারে মামলা করতে পারে। বাট কাউকে যদি আইনগত পন্থা অনুসারে বেদখল করা হয় তাহলে সেক্ষেত্রে সে এই আইনে মামলা করতে পারবে কিনা, অ্যান্সার হবে নো। ধরেন কাউকে
সরকারের রেল লাইন করার জন্য কারো প্রপার্টি অ্যাকোয়ার করেছে, তাহলে এটা বাই ওয়ে অফ কি লিগেল ওয়েতে এটা কি করা হয়েছে, এটা তাকে ডিসপোজেস করা হচ্ছে। সরকারের প্রয়োজন হচ্ছে, সরকার রেল লাইন করবে, সরকার হসপিটাল করবে, অথবা 145 অনুসারে তাকে বেদখল করা হয়েছে। সিআরপিসি যে আমরা দেখি, যে যেটাই হোক না কেন, আইনগত পন্থা অনুসারে যদি কাউকে বেদখল করা হয়, সে সেকশন 8 এবং 9-এ আসতে পারে না। এটা বলে দিলাম। এরপর আমরা দেখবো হচ্ছে আসতেছে, আমরা দুইটা পার্থক্য সহ আপনাদের বুঝাই দিব, সেকশন 8 এবং 9। 8 বলেছিলাম, 8-এ মামলা করার ক্ষেত্রে 8-এ মামলা হয় দুই ধরনের। তাহলে আগে এটা শেষ করি, তারপর অন্য প্রশ্নে যাচ্ছি, যেহেতু আপনারা বুঝেন নাই বলতেছেন। পার্থক্য বলতেছি, এটা আপনাদেরকে জিনিসটা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করতেছি। পার্থক্য 10টার মতো আছে, লেখা যাবে, সমস্যা নেই, পরে বলতেছি। 8 হচ্ছে সত্যবান ব্যক্তি, এটা হচ্ছে সত্যহীন ব্যক্তি। ধর এটা একটা সম্পত্তি, এটা হচ্ছে 511 খতিয়ানের জায়গা। 511 খতিয়ানের জায়গা হচ্ছে এই এক্স, হচ্ছে ওয়াই। এই এক্স এর বাবার নামে, এক্স এর বাবার নামে 511 নং খতিয়ান। তাহলে এক্স কি এখানে সত্য আছে না তার বাবার উত্তরসূরি হিসেবে? ওকে। এখন কেউ যদি এসে তাকে বেদখল করে, খেয়াল করেন, এই এক্স এর অথবা এক্স এর নামে 511 নং খতিয়ান, এখানে জেড এসে এক্স কে কি করলো, বেদখল করলো। কি করলো? বেদখল করলো। এক্স এর পৈতৃক নামীয় অথবা নিজ নামীয় সম্পত্তি থেকে জেড এসে এক্স কে বেদখল করলো। এখন এখানে তার সত্য আছে, তাহলে সে কি করবে, সেকশন 8 অনুসারে মামলা করবে। ওকে। আবার যখন মামলা করবে সত্য সহ, তাকে এখানে সত্য প্রমাণ করতে হবে। 511 নং খতিয়ানে যে তার বাবার নাম আছে, তাকে সেটাও প্রমাণ করতে হবে। শুধুমাত্র তার দখল ছিল সেটা প্রমাণ করলে মামলায় চলবে না। এই 8-এর মামলায় শুধুমাত্র তার দখল ছিল, তাকে বেদখল করা হয়েছে, এটা প্রমাণ করলে হবে না, তার সত্য প্রমাণ করতে হবে তার বাবার নামে। ওকে, দ্যাটস কল 8। এটা হতে পারে 8-এর মামলা। এটা একটু ডেপথের আলোচনা, আপনাদেরকে অত প্রয়োজন নাই, তাও একটু বলি যেহেতু জিজ্ঞেস করতেছেন। এই 8-এর অধীনে মামলা দুই ধরনের হয়, একটা হচ্ছে শুধু 8, একটা হচ্ছে 8+42। ঠিক আছে, 42 মানে ঘোষণা, সত্য সাব্যস্তক্রমে ঘোষণার মামলা। ঠিক আছে, অথবা সত্য সত্য সহ সত্য ঘোষণা পূর্বক দখল পুনরুদ্ধারের মামলা। সরি, সত্য সাব্যস্ত, সরি, সত্য ঘোষণা পূর্বক দখল পুনরুদ্ধার, সত্য দখল পুনরুদ্ধার। ঠিক আছে, এই 8 এবং 42-এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, তার এখানে জেড তো জেড এসে এক্স কে তো ডিসপোজেস করলো একটা বিষয়, এবং এসে বলতেছে 511 নং খতিয়ান নামে তোমার কিছু নাই, তোমার বাবা তো আমার বাবাকে সেই কবে বিক্রি করে দিয়ে চলে গেছে। জেড এসে এক্স কে বলতেছে 511 নং খতিয়ানে তোমার বাবার নাম থাকলেও তোমার বাবা আমার বাবাকে সেই কবে বিক্রি করে দিয়েছে। তাহলে সেজন্য জেড এক্স কে বেদখল করলো এবং এক্স এর টাইটেলটা ডিনাই করলো। তাহলে এক্স কি করবে, 8 এবং 42-এ মামলা করবে, সত্য ঘোষণা পূর্বক দখল পুনরুদ্ধারের মামলা, কারণ তার সত্য সে ডিনাই করেছে 8 এবং 42-এ। ঠিক আছে, আর যখন তার সত্য ডিনাই করবে না, তখন শুধু 8-এর মামলা করবে। ঠিক আছে, যেমন সে এক্স হচ্ছে জেড কে কি দিছে, কোন লিজ দিছে। ঠিক আছে, লিজ 108 দ্বারা টিপি অ্যাক্টে, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে, তো সে লিজ দিছে, লিজ দেওয়ার পর সেই সম্পত্তিটা ব্যাক দিচ্ছে না, তাহলে সে দখল পুনরুদ্ধারে মামলা করতে পারে, সত্য তার ডিনাই করতেছে না সে। ওকে, অধিকার যাচ্ছে না, তাহলে 8-এর মামলায় সত্য থাকতে হবে, অথবা সত্য অপোজিট পার্টি ডিনাই করতে হবে, সেক্ষেত্রে সত্য ঘোষণাপূর্বক দখল পুনরুদ্ধারে মামলা করতে পারবে। আর এখানে ক্ষেত্রে হচ্ছে, ধরেন এই সম্পত্তিটা হচ্ছে কার, বাংলাদেশ সরকারের 1 নং খাসখতিয়ানভুক্ত জায়গা, অথবা মিস্টার পীর। পি হচ্ছে একজন আমেরিকান প্রবাসী, কে আমেরিকান প্রবাসী, সে সন্তান সমেত বাইরে থাকে, জায়গা সম্পত্তির খোঁজ খবর নেয় না। কি বলছি, পি সম্পত্তিটা হচ্ছে কি, একজন প্রবাসী,
সে বাইরে থাকে, সেটেল, এই জায়গা কোথায় আছে কিনা সে জানেও না। এই যে প্রপার্টিটা বউ দখল করে কাইকে, এম, কে কাই, এম, মান্নান নামক ব্যক্তি। তার সাথে তার কোনো কানেকশন নাই, সে নিজেটা দখল করে খায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলকারী হিসেবে। এন এসে কি করলো, এম কে বলতেছে তুমি আর না খাও, এটা তুমি অনেকদিন ফ্রিতে ফ্রিতে খেয়েছো, দখল করেছো, এখন আমি তোমাকে বেদখল করে দিলাম। এখন আপনার প্রশ্ন, এম কোন দ্বারা মামলা করবে? এম এর তো এখানে সত্য নাই, এই প্রপার্টি পি এর, বাট সে এতদিন সে দখল করে খাইতো, এটা প্রপার্টিটা আর পি এর, বাট এম এতদিন দখল করে খাইতো। তো এম এর কোনো প্রতিকার আছে কিনা? সে সেকশন 9 অধীনে শুধুমাত্র দখল প্রমাণ করে তাকে যে বেদখল করা হয়েছে সেটার জন্য সে মামলা করতে পারে 6 মাসের মধ্যে বেদখল হওয়ার তারিখ থেকে। আমরা বিস্তারিত দেখতেছি। ওকে, হোপফুলি অল আন্ডারস্টুড। এরপর আমরা পরবর্তী প্রশ্ন যাব এবং পার্থক্যটা দেখে আজকের আলোচনা শেষ করব। এরপর দেখবো এই 9 ধারায় মামলা করার ক্ষেত্রে কি প্রমাণ করতে হবে। খাস দখলের মামলা অথবা দখল পুনরুদ্ধারের মামলায় কি প্রমাণ করতে হবে? যারা কানেক্টেড আছেন বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। বাদী সম্পত্তির দখলে ছিল সেটা প্রমাণ করতে হবে, তার সত্য প্রমাণ করার দরকার নাই। এই যে কিছুক্ষণ আগে এমএন এর যে এক্সাম্পল দিয়েছিলাম, সার দখল ছিল সেটা প্রমাণ করতে হবে। সেকেন্ডলি বলা হচ্ছে তাকে বেদখল করা হয়েছে, সেটা বেদখলটা প্রমাণ করতে হবে। তাহলে দখল বেদখল প্রমাণ করতে হবে, সহজ ভাষায় যদি বলি দখল এবং বেদখল প্রমাণ করতে হবে। সে দখলে ছিল সেটাও প্রমাণ করতে হবে, আবার বিগত এত তারিখের আহ, এই সময়ে এই ব্যক্তির উপস্থিতি তাকে বেদখল করা হয়েছে সেটাও প্রমাণ করতে হবে। দখল এবং বেদখল 9 ধারা মামলা প্রমাণ করতে হলে, এবং বলা হচ্ছে তার সম্মতি ছাড়া তাকে বেদখল করা হয়েছে। সম্মতি তো আসলে কেউ দেয় না, তাও তাও আইনে বলেছে, আমরা লিখতেছি সম্মতি ছাড়া দখলচ্যুত করা হয়েছে কিনা। এরপর হচ্ছে আইনগত পন্থা ছাড়া, ওই যে বললাম আইনগতভাবে যদি তাকে বেদখল করা হয়, সরকারিভাবে কোনো সম্পত্তি, কোনো বিল্ডিং নির্মাণ করার জন্য, কোনো রাস্তাঘাট নির্মাণ করার জন্য তাকে বেদখল করা হয়েছে এবং তাকে এটার বিভিন্ন নীতিমালা অথবা আইনের আলোকে তাকে কি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তারপরে সে যদি মামলা করে আমাকে বেদখল করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আসলে এটা হবে না, কারণ আইনগত পন্থা অনুসারে তাকে বেদখল করা হচ্ছে। তো আইনগত পন্থা ছাড়া যদি কাউকে বেদখল করা হয় সেক্ষেত্রে 9 মামলা করবে। 6 মাসের মধ্যে মামলা করেছে কিনা আমরা জানি, এই আইনের অধীনে মামলা করতে হলে 6 মাসের মধ্যে মামলা করতে হবে। কোথায় বলা আছে? দ্বারা অনুচ্ছেদ 3, সরি এটা দ্বারা হয় না, অনুচ্ছেদ 3 লিমিটেশন অ্যাক্ট। 6 মাসের মধ্যে মামলা করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। তাহলে সম্পত্তি দখলে ছিল কিনা এবং বেদখল করা হয়েছে কিনা, সম্মতি ছাড়া দখলচ্যুত করা হয়েছে না। দখল, বেদখল, সম্মতি, কিওয়ার্ড দিয়ে মাথায় রাখবেন। আইনগত পন্থা, তাহলে দখলে ছিল কিনা, বেদখল করা হয়েছে কিনা, সম্মতি ছাড়া দখলচ্যুত করা হয়েছে কিনা, আইনগত পন্থা ছাড়া তাকে দখলচ্যুত করা হয়েছে কিনা, 6 মাসের মধ্যে মামলা করা হয়েছে কিনা, অথবা বিবাদী সরকার কিনা। ঠিক আছে, সরকারের বিরুদ্ধে 9 মামলা চলে না। ঠিক আছে, সরকারের বিরুদ্ধে করা হয়েছে কিনা। বোঝা না গেলে শুনে নেন,
বিরুদ্ধে করা হয়েছে কিনা। ওকে, সো এই বিষয়গুলো প্রমাণ করতে হবে। সেকশন 9 এর অধীনে যদি মামলা করা হয় এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই প্রমাণ করতে হবে। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান শেয়ার। এগুলো খুবই সিম্পল বিষয়, হোপফুলি আপনারা বুঝতেছেন। ইতিমধ্যে আপনারা জানেন, জাস্ট অনেকেই জানেন অনেকেই জানেন না। যারা জানেন তারা একটু মাইন্ডে দ্রুত সেট করে নেবেন আরো শক্তভাবে, আর যারা জানেন না তারা ভালো করে বুঝে নেবেন। এই 9 ধারার মোকদ্দমা যেটা বলেছি আমরা প্রিভিয়াস এর কেন্দ্রিক ডিসকাশন করতেছি, কারণ এখানে অনেক কিছু কভার হয়ে যায়। এরপরে যদি আমরা কোনো এক্সট্রা ইনফরমেশন লাগে সেগুলো আমরা সাথে সাথে অ্যাড করে দিচ্ছি। তো এই 9 ধারার যে মামলা, তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে 8এও তো দখল পুনরুদ্ধার, আবার 9 আবার দখল পুনরুদ্ধার, তাহলে এটা কেন করা হয়েছে? একটা বিষয় আমরা বলতেছি, সত্যহীন ব্যক্তিত্ব আর 8এ প্রতিকার দিচ্ছে না সেজন্য। তারপরও আরো এক্সট্রা কিছু ফ্যাসিলিটি রয়েছে। এই 9 ধারার মামলার সুবিধা কি? 9 ধারার মামলার যদি প্রথমে বলি, সত্য প্রমাণের আবশ্যকতা নেই। ঠিক আছে, এখানে 8 ধারার মামলার মতো অথবা আমাদের প্রচলিত আইনের অন্যান্য মামলার মতো সত্য প্রমাণের মতো কি নাই, এখানে কি জটিলতা নাই, শুধুমাত্র দখলটা প্রমাণ করতে পারলেই হলো। সেকেন্ডলি যদি বলি, কোর্ট ফি কম। কোর্ট ফি অ্যাড ভ্যালোরামের অর্ধেক। ওকে, তারপরে যদি বলি দ্রুত প্রতিকার, যেহেতু শত প্রমাণ করতে হয় না, এই ধারার মাধ্যমে দ্রুত প্রতিকার দেওয়া যায়। ফোর্থলি যদি বলি, দখল সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে আদালত, যেহেতু সত্যের জন্য অপেক্ষা করতে হয় না, সত্য প্রমাণের আবশ্যকতা নিয়ে কোনো অপেক্ষা করা লাগে না। 6 মাসের মধ্যে মামলা ফাইল করে, তাহলে দখল সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। মানে এটা আবার 10 মাস পর গিয়ে মামলা করা যাবে না। ঠিক আছে, সো 6 মাসের মধ্যে বেদখল হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে মামলা করতে হয়, তাহলে এটা দ্রুত দখল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। আবার সেকশন দ্বারা 9 যদি ফেল করলে দ্বারা 8-এ মামলা করা যায়। এটা বুঝতে পারছেন কিনা বলেন আপনারা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেউ একজন 9-এ মামলা করলো, ঠিক আছে, মামলাটা খারিজ হয়ে গেছে, খেয়াল করেন। এটা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করেন। এটা একটা প্রপার্টি, এখানে হচ্ছে কামাল হচ্ছে ট্রেসপ্লাজার, সে এটা অবৈধ দখলকারী। জামাল তাকে এটা বেদখল করেছে। কামাল জামালের বিরুদ্ধে 9 ধারায় মামলা করেছে এই সম্পত্তি থেকে। এটা তাদের কারণ না, এটা কি, এটা সরকারের বিএস 1 নম্বর খতিয়ানের জায়গা, খাস খতিয়ানের জায়গা। তো কামাল এটা অনেকদিন ধরে দখল করতো, জামাল এসে কামালকে বেদখল করেছে, কামাল জামালের বিরুদ্ধে মামলা করেছে সেকশন 9 এর অধীনে। পরবর্তীতে সে তার বেদখল অথবা দখল এই সম্পর্কিত কিছু প্রমাণ করতে পারে নাই, মামলাটা খারিজ হয়ে গেছে। তো পরবর্তীতে খারিজ হয়ে যাওয়ার পর কামালের প্রতিকার কি দা এন্ড, এখানে শেষ, সমাপ্ত? জামালের বিরুদ্ধে মামলা করার পর মামলা প্রমাণে সে ব্যর্থ হয়েছে, শেষ। বলা হচ্ছে কামাল এখানে শেষ না, কামালের প্রতিকার, কামাল আবার 8-এ মামলা করতে পারবে। তাহলে 9-এ মামলা করার পরও 8-এ মামলা করার সুযোগ আছে। এখানে একটা এক্সেপশন, এখানে কোনো রেস জুডিকারা দ্বারা কোনো পারিত হবে না, যেহেতু ভিন্ন প্রতিকার ভিন্ন ইস্যু নিয়ে এই মামলাটা করা হয়।
ঠিক আছে। সো কামাল পরবর্তীতে বলতে পারে, হ্যাঁ ঠিক আছে, এটা বিএস, বিএস 1 নং কাশকোতিনের জায়গা, কিন্তু এই যে এটা বিএস, এটা আরএস 234 নং খতিয়ান আমার বাবার নামে ছিল। কামাল প্রথমে উপরে না গিয়ে শুধুমাত্র জামালের নামে মামলা করছে, কি জামাল আমাকে বেদখল করছে, এই জন্য আমি ধারা 9 অনুসারে মামলা করলাম। ঠিক আছে, পরে মামলা খারিজ হয়ে গেল। পরে কামাল ভিন্নভাবে আদালত আসছে, ভিন্ন এজেন্ডা নিয়ে, ভিন্ন কথাবার্তা নিয়ে। সে বলতেছে সরকারের নামে যে এই বিষয়টা কাশকুতিন হয়েছে, এটা কিন্তু মূলত আমার দাদার জায়গা ছিল আরএস এ, আরএস থেকে ভুলে বিএস 1 নম্বর হয়েছে। সেই ইনফরমেশন স্লিপ থেকে শুরু করে সবকিছু সে দাখিল করেছে। সে বলছে কেন আমার সত্য আছে, এটা সরকারের জায়গা না, এটা আমার জায়গা, আমার পৈতৃক বা আমার দাদার জায়গা। তাহলে সে যদি এটা প্রমাণ করতে পারে সত্য, তাহলে সেক্ষেত্রে এটা তো ভিন্ন রেমেডি, সব সত্য দখল সব প্রমাণ করতে হবে। সে 8-এ মামলা করতে পারে, 9-এ ফেল হওয়ার পরেও সেই 8-এ মামলা করার সুযোগ আছে। তো দিস ইজ দ্য ফ্যাসিলিটিস অফ ফাইলিং এ সুট আন্ডার সেকশন 9। হোপফুলি অল আন্ডারস্টুড। যদি না বুঝে থাকেন আবারও জানাবেন। যারা কানেক্টেড আছেন, যারা সময় নিয়ে ক্লাসটা শুনতেছেন এবং দেখতেছেন, সময় নিয়ে ক্লাস শুনেন, দেখেন, তো খালি হাতে ফিরলে হবে না। ঠিক আছে, কিছু না কিছু নিয়ে যেতে হবে, অন্তত 2টা লাইন, 2টা সেন্টেন্স, 2টা নতুন ইনফরমেশন, 2টা নতুন নতুন বোধ। ওকে, দেখা যাচ্ছে কিছু শর্টকাট প্রশ্ন আসছে বিগত সময়ে, সেগুলো কেমন? সেগুলো হচ্ছে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় কিনা। হ্যাঁ, আমরা ইতিমধ্যেই সলভ করে ফেলেছি। সরকারের বিরুদ্ধে কোনো কি করা যায় না, কোনো সেকশন 9-এ মামলা করা যায় না। ওকে, তো আমি বলেছিলাম সেকশন 9-এর অধীনে মামলার ক্ষেত্রে যদি মামলা খারিজ হলে প্রতিকার কি হবে, প্রতিকার কি হবে। সেকশন 9 মামলা খারিজ হলে একটা আমরা বলেছিলাম, সেকশন 9-এ মামলা খারিজ হলে প্রতিকার কি হবে। দেয়ার আর 2 রেমেডি অ্যাভেলেবল। হাউ মেনি রেমেডি? 2 ধরনের প্রতিকার রয়েছে মামলা খারিজ হলে। 1 নম্বর প্রতিকার হচ্ছে সে দ্বারা 8-এ মামলা করতে পারে খারিজ হলে। 2 নম্বর প্রতিকার হচ্ছে সে রিভিশন করতে পারে। কি করতে পারে? রিভিশন করতে পারে। যেহেতু এই আইনের অধীনে নো আপিল, আপনারা জানেন এগুলা, নো রিভিউ। তাহলে সেকশন 9-এর অধীনে মামলা করার পর খারিজ হলে কোনো যদি ভিক্টিমাইজ সংক্ষুব্ধ ব্যক্তি আপনার কাছে যায়, তাহলে একজন আইনজীবী হিসেবে আপনি কি পরামর্শ দিবেন? তাহলে আপনি তাকে 2টা পরামর্শ দিতে পারেন। একটা হচ্ছে ধারা 8-এর অধীনে মামলা করার জন্য, সত্য আহ সত্য সহ দখল পুনরুদ্ধারে মামলা করার জন্য, এবং হচ্ছে একটা রিভিশন মিস মামলা করার জন্য আপনি তাকে সাজেশন দিতে পারেন। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা দেখব হচ্ছে একটা প্রশ্ন এসেছে, স্যার বেআইনিভাবে কেউ যদি দখলে থাকে সেক্ষেত্রে তো তার সত্য প্রমাণ করা সম্ভব না, সেক্ষেত্রে উনি ধারা 8-এর অধীনে মোকদ্দমা দায়ের করতে পারবে কি যদি ধারা 9-এ মোকদ্দমা খারিজ হয়? ভেরি গুড কোয়েশ্চেন। আয়শা হোসাইন, আয়শা হোসেন খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, ভেরি মাচ প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। আপনার প্রশ্ন খুবই সুচিন্তিত। সেটা হচ্ছে ধারা 9-এর অধীনে মামলা করেছে, সে নিজেকে কি দাবি করেছে? একজন অবৈধ অনুপ্রবেশকারী অথবা বেদখলকারী, তার শুধু সত্য নাই, সত্য সে চায় নাই প্রমাণ করে, সে বলছে আমার দখল। পরবর্তীতে সে ধারা 8-এর অধীনে মামলা যদি করতে চায়, তাহলে তাকে অবশ্যই সত্য সহ দখল, তাকে সত্য প্রমাণ করতে হবে। এখন সে যদি নিজেকে 8-এর অধীনে মামলা করার পর তার ক্যারেক্টার চেঞ্জ না করে, কিছুক্ষণ আগে এক্সাম্পল দিয়েছিলাম কামাল এবং জামাল দিয়ে। কামাল প্রথমে মামলা করেছিলেন বিন এ ট্রেসপাজার, ঠিক আছে, অবৈধ দখলকারী হিসেবে জামালকে। মামলা খারিজ হওয়ার পর সে আবার ভিন্ন কথা বলতেছে, ভিন্ন সুরে গান গাইতেছে। সেটা কিরকম? বিএস 1 নম্বর কাশকথিনের জায়গা হলো তার পৈতৃক দাদার নামে অথবা বাবার নামে আরএস কথিন রয়েছে। তাহলে সে সত্য দাবি করতেছে, খেয়াল করেন।
তাহলে সে 8-এ মামলা করতে পারবে। যদি সে তার স্ট্যাটাসটা সেম রেখে দেয়, সেকশন 9-এ যে বক্তব্য রেখেছে ওই স্ট্যাটাস সেম রেখে দিলে, তাহলে সে 18 দিনে মামলা করলেও সেটা খারিজ হয়ে যাবে, কারণ ওখানে সত্য প্রমাণ করতে হবে। ঠিক আছে, 18 দিনে মামলা করার শর্তই হচ্ছে সত্য থাকতে হবে। 18 দিনে মামলা করার শর্তই সত্য থাকতে হবে। তাকে ভিন্ন সুরে গান গাইতে হবে, থাকুক এবং না থাকুক। ওকে, অথবা সে কোনো মৌখিক দান সূত্রে পেয়েছে। আমরা অনেক সময় দেখি, বিশেষ করে আমার, যদি আমি ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি, আমি অনেক সময় পেয়েছি এরকম। সেটা হচ্ছে বিশেষ করে 1971 সালের পর বাংলাদেশের অনেকগুলা হিন্দু হচ্ছে ইন্ডিয়া চলে গেছে, অথবা পাকিস্তানে বলি, হোয়াট এভার, যেভাবে হোক না কেন, কিছু সম্পত্তি রেখে চলে গেছে। তো সেই সময় থেকে কিছু সম্পত্তি হচ্ছে ভিন্ন স্ট্রেঞ্জার ব্যক্তি বক দখলে করে আসতেছে। তাহলে আপনার আয়শা হোসেনের প্রশ্নের আলোকে যদি বলি, উনি প্রথমে মামলা করতে পারবে কি? সে অনেকদিন ধরে বক্তব্য, আয়শা হোসেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি, আহ সে মামলা করতে পারে যে আমি এটা অনেকদিন ধরে বক দখল করি, সে আমাকে বেদখল করেছে। সে সত্য সত্য কিছু বলে নাই, সেকশন 9 মামলা খারিজ হয়ে গেছে। পরবর্তীতে সে আবার ভিন্ন সুরে গান গাইতে পারে। সে বলতে পারে উনি, ওই ভদ্রলোক মিস্টার রতন কুমার সাহা, ভারতে চলে যাওয়ার আগে আমাকে মৌখিক দান সূত্রে দিয়ে গেছে এটা, সেজন্য আমি মৌখিক দান সূত্রে পেয়েছি। তখন তো মৌখিক দান ভ্যালিড ছিল, ঠিক আছে। তো এটা যদি সে প্রমাণ করতে পারে ওরাল এভিডেন্স দিয়ে, তাহলে তার সত্য টিকে গেল। তাহলে সেই ক্ষেত্রে তাকে অন্তত ভিন্ন সুরে গান গাইতে হবে এই জায়গায়, না হয় সে 8-এ মামলা করতে পারবে না। আয়শা হুসাইন, হোপফুলি ইউ আন্ডারস্টুড হোয়াট আই ওয়ান্ট মিন। উত্তর পেয়েছেন কিনা জানাবেন, যিনি প্রশ্নটা করেছেন। ও সরি, এটা এটা এই লিখছি। তিন না? ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, এতক্ষণ যা ডিসকাশন করেছি সবকিছুর অনেকটা সামারি যদি বলি, এবং আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমরা আলোচনা করব। আপনারা সুন্দর করে নোট দিবেন। আমি আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আপনি কতটুকু জানেন, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট আপনি কত সুন্দরভাবে পরীক্ষা প্রেজেন্ট করেন। কতটুকু জানেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, লিখিত ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট কত সুন্দরভাবে খাতায় প্রেজেন্ট করতেছেন। এটা এটা মাথায় একটু গেঁথে নিবেন। আপনি অনেক কিছু জানেন, দুনিয়ার আসমান জমিনের সকল তথ্য জানেন, সেকশন 8, 9 এখানে যতগুলা ডিএলআর আছে সাম্প্রতিককালে 75, 76, 77 ডিএলআর যা আসছে তাও আপনি জানেন। 77 তো বেরোয় মনে হয়, 76 পর্যন্ত, তাও আপনি জানেন, সব আপনি জানেন। কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, আপনি সুন্দর করে লিখতে পারলেন না, আপনি নাম্বার পাবেন না। ইভেন এমনও হতে পারে আপনি সব জানতা শমশের, সব জানেন, সব বিষয়ে আপনি প্রাজ্ঞ, কিন্তু আপনি পরীক্ষায় কোনো রকম পাশ করতে পারতেছেন না। কেন? আপনি জানেন না কিভাবে প্রেজেন্ট করতে হয়। তো কতটুকু জানেন তার চেয়ে তো বেশি বেশি ইম্পর্টেন্ট কত সুন্দর এবং সাবলীল ভাবে অ্যাকর্ডিং টু দ্য মার্কস অফ দ্য কোয়েশ্চেন আপনি পরীক্ষার খাতায় প্রেজেন্ট করতেছেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। যখন কোনো কিছু পড়বেন, লিখে লিখে প্র্যাকটিস করবেন। বানান ভুল থাকবে সবার, আমি লিখতেছি আমার অনেক বানান ভুল হচ্ছে, থাকবে, বাট এই ভুলের পরিমাণটা কমাইতে হবে। ঠিক আছে, শুধু পড়ে পড়ে একদম গদ বাঁধা তোতা পাখির মতো মুখস্থ করলে হবে না। লিখিত পরীক্ষার জন্য, এটা প্রিলি এবং ভাইবার জন্য দ্যাটস ফাইন। ওকে, যারা জুডিশিয়ারি, এখানে অনেকে জুডিশিয়ারি ক্যান্ডিডেট আমার ক্লাস করতেছেন, আমি দেখতেছি যারা আমার জুডিশিয়ারি ব্যাচে আমি ক্লাস নিয়েছি তাদেরকে দেখা যাচ্ছে। তো সেই সূত্র ধরে যদি আমি বলি,
জুডিশিয়ারি তো তাদেরই হয় যাদের প্রেজেন্টেশন ভালো। যে আমি এভাবে বলা আসলে উচিত না, এই জন্যই বলা, কারণ প্রেজেন্টেশনের কারণে অনেকে পরীক্ষায় 2-3 নাম্বার করে বেশি পায়। এক পরীক্ষায় 3 নাম্বার করে বেশি পাইলে 10 পরীক্ষায় 30। সফলতা এবং ব্যর্থতার ব্যবধান মূলত গড়ে দেয় এই কয়েকটা নাম্বারে। তো সব জায়গায়, সব পরীক্ষায়, বাংলাদেশের সকল কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন ইজ হাইলি ইম্পর্টেন্ট। সেজন্য যখন কোনো কিছু পড়বেন, মাইন্ডসেট রাখবেন কিভাবে লিখবেন সেটা সব। ওকে, থ্যাংক ইউ। এটা কেন বললাম? এটা এই কারণেই বললাম, পার্থক্যের প্রশ্ন যখন আসবে, পার্থক্য সেটা হতে পারে আপনার দেওয়ানি কার্যবিধি, হতে পারে ফৌজদারি কার্যবিধি, হইতে পারে পেনাল কোড। পেনাল কোডে কিন্তু সবগুলো পার্থক্যের প্রশ্ন, রবারি, ডেকোইটি, থেফট, এক্সটর্শন, ঠিক আছে, তারপর কনফাইনমেন্ট, রেস্ট্রেইন, সবকিছু মিলেই অনেকগুলো পার্থক্যের প্রশ্ন রয়েছে। সো আমার একটা সাজেশন হবে, পার্থক্যের প্রশ্নগুলো আপনারা এভাবে এভাবে না লিখে পয়েন্ট আকারে লিখবেন। আমার একটা সাজেশন, আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন। পরীক্ষার খাতা এটা মেনটেন করা অনেক টাফ হয়ে যেতে পারে। তো এখানে আমরা দেখব 8 এন্ড 9 পার্থক্য। ওকে, সো আমরা প্রথমে দেখব 1 নাম্বার দিয়ে, প্রথমে হচ্ছে সত্যের প্রশ্নে। আমি শর্টকাটে লিখবো, আপনারা পরীক্ষা, এটা হচ্ছে হেডিং। ওকে, এখানে হচ্ছে ক দ্বারা 8, সত্য কি করতে হয়? দ্বারা 8 সত্য সহ দখল পুনরুদ্ধারে মামলা করতে হয়, ঠিক আছে। আর দ্বারা 9 শুধুমাত্র দখল। ওকে, এভাবে আপনি পার্থক্যের প্রশ্ন লিখতে পারেন, এগুলো বিস্তারিত লিখবেন, জাস্ট আমি কি পয়েন্ট লিখলাম। 2 নম্বর হচ্ছে প্রতিকার পাওয়ার পন্থা। আট, 8-এর ক্ষেত্রে সিপিসি তে বলা আছে, সিপিসি অনুসারে হবে এরকম বলা আছে, বাট 9-এর ক্ষেত্রে এরকম কোনো কিছু বলে দেয়া নাই। এটা একটা পার্থক্য হতে পারে। মানে এটা যে আপনি প্রতিকারটা পাবেন, কিভাবে পাবেন সেই বিষয়ে এই 8-এর ক্ষেত্রে বলা আছে, আইনেই দেওয়ানি কার্যবিধি অনুযায়ী নির্ধারিত পন্থায় পুনরুদ্ধার করতে হবে। দেওয়ানি কার্যবিধি অনুসারে নির্ধারিত পন্থায় ম্যানারে আপনার কি করতে হবে, এটা পুনরুদ্ধার করতে হবে, ঠিক আছে। আমি বিস্তারিত লিখছি না। আর 9-এর ক্ষেত্রে এরকম কোনো কিছু বলে দেয়া নাই, আপনারা এটা বিস্তারিত লিখবেন। ওকে, এরপর যদি দেখি আমরা তিন নম্বর হচ্ছে প্রমাণের বিষয়। প্রথমটাতে 8-এর ক্ষেত্রে সত্য প্রমাণ আবশ্যক, আর শুধুমাত্র বেদখল প্রমাণ করা আবশ্যক। একজন প্রশ্ন করেছেন, মিজানুর রহমান, খাস দখল শব্দটা থাকলে এটা কি ধারা 8 হবে নাকি 9? 9 দ্বারা হবে।
প্রশ্ন করেছেন রুদাইবা। এটা হবে হচ্ছে, সরি রুদাইবা না, মিজানুর তালুকদার করেছেন। এটা ঠিক আছে, রুদাইবা অ্যান্সার করেছেন, গুড। একসাথে বলবো, প্রবলেমেটিক কোয়েশ্চেন লেখা একসাথে বলবো, যারা জেসিকা। তারপর হচ্ছে, দিস ইজ দ্য মোর স্মার্টেস্ট ওয়ে অফ প্রেজেন্টেশন। আপনি পরীক্ষা খাতায় মাঝখানে মারবেন, আবার স্কেলিং করবেন, লেখাগুলা ছোট হয়ে যায়, সে একই লেখা লিখবেন, আপনি ভিন্ন লেখা লিখবেন না, শুধু কি পয়েন্টটা প্যারাল লিখবেন, কোন বিষয়ে আপনি লিখতেছেন সে বিষয়ে লিখতে পারতেছেন। এটা আমার মনে হয় দ্রুত লেখার ক্ষেত্রে এটা আরো সহজ হবে, সময় বেশি যাবে না, একই সময় যাবে। ওখানে মার্ক করা, আলাদা করে লেখা, আবার নিচে যাওয়া, একটা একটার সাথে মিলবে না, চকটা লম্বা করা, আমার মনে হয় সেটা হ্যাসেল বেশি। তারপরেও আপনার যদি ওটা ভালো মনে হয় আপনি ওইভাবে প্রেজেন্ট করেন, নো প্রবলেম, আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন। ওকে, 4 নাম্বার হচ্ছে প্রকৃতি। প্রথমটা ক মানে 8, ঠিক আছে। 8 দ্বারাই হচ্ছে প্রতিকার হচ্ছে স্থায়ী প্রকৃতির, আর এটাতে এটা অস্থায়ী, শুধুমাত্র তাকে দখল ফিরিয়ে দিয়ে লাভ নাই, ঠিক আছে, কারণ তার সত্য না থাকলে পরবর্তীতে তার এগেনস্টে যদি কেউ মামলা করে তার চলে যাবে, শুধু দখলের মাধ্যমে তার তো ইয়া হচ্ছে না, ঠিক আছে। 9-এর মামলায় যে রেমিডি সেটা হচ্ছে খুবই অস্থায়ী প্রকৃতির, কারণ 9-এর মামলায় যিনি ডিগ্রি পেয়েছেন তার এগেনস্টে যদি অন্য কেউ 8-এর মামলা করে দেয় তাহলে তার এই 9-এর মামলা আর টিকতেছে না, ঠিক আছে। তো এটা সেজন্য অস্থায়ী প্রকৃতির। 5, মামলা দায়েরের সময় পরীক্ষায় কিওয়ার্ড দিয়ে মাথায় রাখবেন, এই জন্য কিওয়ার্ড গুলো লিখলাম যে মামলা দায়েরের সময়, প্রমাণের বিষয়, প্রকৃতি, এভাবে মাথায় রাখতে পারবেন, হয়তো সহজ হবে, এই জন্য বলা। 8-এর মামলা করতে হয় 12 বছরের মধ্যে বেদখলের তারিখ থেকে। এটা হচ্ছে 149। বিবাদী সরকার হলে 7 বছরের মধ্যে তারপর হচ্ছে আপনাদের প্রশ্ন নিব, আমি একটু শেষ করে নিই। তারপর হচ্ছে করা যায়, 9 করা যায় না। প্রতিকার, ইয়েস। 8-এর মামলায় আপিল রিভিউ করা যায়, বাট 9-এর মামলার ক্ষেত্রে কোনো আপিল রিভিউ চলে না, অনলি রিভিশন ইজ দ্য রেমেডি, অনলি রিভিশন ইজ দ্য রেমেডি। সেকশন 9-এ এটা ক্লিয়ারলি বলে দেওয়া আছে, না অবশ্যই জানাবেন। কারো কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রশ্ন থাকলে একটু বলবেন।
8 নাম্বার হচ্ছে কোর্ট ফি সংক্রান্তে। আটের মামলার ক্ষেত্রে অ্যাড ভ্যালোরেম। নয়ের মামলার ক্ষেত্রে এর অর্ধেক। ওকে, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ নুরুল্লাহ দানিয়াল মোল্লা। নাসমুল হক জানাচ্ছেন স্যার 12 বছর আর 60 বছরটা বুঝলাম না, আবার একটু বুঝিয়ে দিবেন। ওকে, 12 বছর হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আর 60 বছর হচ্ছে সরকারের ক্ষেত্রে। ঠিক আছে, সরকারের ক্ষেত্রে হচ্ছে 60 বছর আর ব্যক্তির ক্ষেত্রে 12 বছর। কোনো ব্যক্তি যদি মামলা করতে চায় সেক্ষেত্রে ওই ব্যক্তি বেদখলের 12 বছরের মধ্যে তাকে মামলা করতে হবে। আর সরকারের ক্ষেত্রে হচ্ছে সরকার বেদখলের 60 বছরের মধ্যে মামলা করতে পারবে। যদি সরকার কোনো ব্যক্তি দ্বারা সীমাবদ্ধতা না, এটা প্রতিষ্ঠান, এক এক সময় এক এক ডিসি আসে, এক এক সরকারের কর্তৃপক্ষ আসে, সেজন্য এটা আইনের মাধ্যমে তখন সেই সময় থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি সরকারের ক্ষেত্রে হয় তখন মামলা দায়েরের সময়সীমা হবে 60 ইয়ার্স, আর ব্যক্তির ক্ষেত্রে হলে 12 ইয়ার্স। ওকে, এটাই বলেছি, যেটা আমাদের লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 142 এবং 149-এ বলা আছে। ওকে, নাসমুল হক, হোপফুলি আন্ডারস্টুড হোয়াট আই ওয়ানা মিন। একজন একটা প্রশ্ন করেছেন, আমি মনে হয় স্কিপ করেছি। 9 ধারার অবৈধ দখল নিয়ে থাকলে 8 ধারায় পরে আবার পাল্টা হতে হয় কিভাবে? আর যদি হয়ে থাকে তাহলে 9 ধারার মামলা না করে সরাসরি 8 ধারায় প্রথমে কেন মামলা করলো না? সেটা ইউর অপশন। আপনি রেস্টুরেন্টে গেছেন, আপনার সামনে অনেকগুলো মেনু আছে, আপনি কোনটা খাবেন কোনটা খাবেন না। আজকে বৃষ্টি পড়তেছে, আপনি খিচুড়ি খাবেন, এটা ডিপেন্ড করবে আপনার চয়েসের উপর। ঠিক আছে, সো আপনি যখন প্রতিকারের জন্য যাবেন, কোনো আহ কোনো সংক্ষুব্ধ ব্যক্তি অ্যাগ্রিভ পার্সন যদি আপনার আইনজীবী হিসেবে আপনার কাছে যাবেন, তখন আপনি তাকে ডিসাইড করে দিবেন কোন দিকে যাবে কোন দিকে যাবে না। বাংলাদেশে অসংখ্য অসংখ্য অপরাধ রয়েছে, অসংখ্য কি রয়েছে আপনার আহ আইনের ব্যর্থ রয়েছে, যেগুলোর প্রতিকার হচ্ছে অনেকগুলা ফোরামে রয়েছে। আপনারা যদি দেখেন, আপনারা পারিবারিক যেগুলা প্রতিহিংসা রয়েছে, অথবা পারিবারিক যেগুলো হচ্ছে হাজবেন্ড ওয়াইফ রিলেটেড ইস্যুস রয়েছে, সেগুলোর ক্ষেত্রে অনেকগুলো মামলার, সে দেওয়ানি আদালতে, আমাদের পারিবারিক আদালতে দেনমোহরের জন্য মামলা করতে পারে, বিবাহ বিচ্ছেদের জন্য মামলা করতে পারে, সে আরবিট্রেশন কাউন্সিলে অ্যাপ্লাই করতে পারে, সে হচ্ছে নারী শিশু ট্রাইব্যুনালে মামলা করতে পারে, সে হচ্ছে আপনার যৌতুক আইনে মামলা করতে পারে, সে হচ্ছে আবার পারিবারিক সহিষ্ণুতা আইনের যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে অ্যাক্ট রয়েছে সেই আইনেও সে মামলা করতে পারে। অ্যাভেলেবল রেমেডি রয়েছে। আপনার বিরুদ্ধে কেউ মানহানি করলে আপনি প্যানাল করে তাকে মামলা করাতে পারেন, অথবা সে সাইবার ক্রাইম সেক্টর মামলা করাতে পারেন। আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে রেপ কেস নিয়ে, তাকে আপনি প্যানাল করে দিতে পারেন, অথবা তাকে আপনি কোথায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দিতে পারেন, যেহেতু প্যানাল কোড এখনো কি রিপিল করা হয় না, ইমপ্লাইড রিপিল বলি। সো ইউ হ্যাভ অপশন। সেকশন 9-এ 8-এ আপনার সব অপশন রয়েছে। সাধারণত 9-এ যারা আসে, তাদের যারা কুইক রেমেডি পেতে চাই, তারা বলে যে সত্য নিয়ে আমি কোনো প্রশ্নই তুলবো না, শুধুমাত্র বেদখল করেছে আমি করে ফেলবো। ওকে, তারা 9-এ আসবে। বাট 9-এ এসে 8-এ কেন করলো, 8-এ না এসে 9-এ করলো? দ্যাটস দ্য আলটিমেট চয়েস অফ দ্য কি পিটিশনার, রাইট? বাট আমি যদি বলি, যখন সত্য থাকবে তখন সত্য সহ দখল পুনরুদ্ধারের জন্য মামলা করলে দ্যাট উইল বি এ ওয়াইজ ডিসিশন। কারণ দিন শেষে সেকশন 9-এর মামলায় রেমেডি পেলো, সেটা টেম্পোরারি। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম সেটা অস্থায়ী প্রকৃতির একটা প্রতিকার। হোপফুলি বুঝতে পেরেছেন। প্রশ্নটা ছিল মনে হয় কার, নামটা পড়তে পারতেছি না, ওর নাম শাওন হতে পারে। ওকে, আমরা শেষের দিকে এরপর আপনাদের প্রশ্ন নিব আমি। আমরা শেষের দিকে এরপর আপনাদের প্রশ্ন নিব।
9 নম্বরে যেটা বলা হচ্ছে এগুলো একই, আর যাচ্ছি না এদিকে। 9 9 হচ্ছে 8-এর ক্ষেত্রে বলা হচ্ছে দ্রুত প্রতিকার পাওয়া যাবে, দ্রুত প্রতিকার নাই, আর 9-এর ক্ষেত্রে দ্রুত প্রতিকার আছে। এটা একটা পার্থক্য বাড়ালো আর কি, কিন্তু 8-এর মধ্যে শেষ মোটামুটি অল কাইন্ড অফ আপনার কিছু আসছে, পার্থক্য চলে আসছে। তো পার্থক্যের প্রশ্নে আমরা অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছি। লেখার স্টাইল ইউ ক্যান ফলো অ্যাজ ইউ লাইক, আপনি যেভাবে পছন্দ করেন, যেভাবে কমফোর্ট ফিল করেন, সেভাবে আপনি পরীক্ষায় উপস্থাপন করতে পারেন। বাট আমার পরামর্শ হচ্ছে যেভাবেই করেন না কেন, আপনাকে অবশ্যই সুন্দর এবং সাবলীল ভাবে, সুন্দর সাবলীল ভাবে মানে ডাজন্ট মিন দ্যাট পরিষ্কার হাতে লিখতে হবে। পরীক্ষায় সবসময় পরিষ্কার হাতে লেখা যায় না, জাস্ট বোধগম্য হয় এমন ল্যাঙ্গুয়েজে লিখবেন, ঠিক আছে? এমন ল্যাঙ্গুয়েজে লিখবেন, অ্যাকর্ডিং টু দ্য মার্কস অফ দ্য কোয়েশ্চেন লিখবেন। ওকে, আজকের আলোচনা আমরা আমাদের এতটুকুই। আপনাদের প্রশ্নগুলো আমি একটু চেক করব, চেক করার পর আজকের আলোচনা অথবা ক্লাস এখানে শেষ করব। প্রশ্নগুলো যদি দেখি, স্যার কত বছর সত্যহীন ব্যক্তি যে কোনো সম্পত্তি দখলে রাখলে 9 ধারার অধীনে মামলা করতে পারবে? কত বছর সত্যহীন ব্যক্তি, যে এটা কত বছরের কোনো কিছু নাই, যে কোনো বছর, ঠিক আছে? যে কোনো বছর। যিনি প্রশ্ন করেছেন সুমাইয়া তরু, সেকশন 9-এর অধীনে মামলা করার জন্য হচ্ছে কত বছর দখলে ছিল সেটা নেসেসারি না। এখানে নেসেসারি হচ্ছে সে বেদখল হওয়ার 6 মাসের মধ্যে মামলা করেছে কিনা। বাট সে কি 5 দিন 10 দিন দখলে ছিল কিনা সেটা নট নেসেসারি। বাট সে এই পজিশনের মাধ্যমে যদি সত্য ক্লেম করে, তাকে অবশ্যই আমাদের দ্বারা 28 যে তামাদি আইনে বলা হয়েছে, তাকে 12 বছর নিরবিচ্ছিন্ন ভাবে কি করতে হবে, দখলে রাখতে হবে। অ্যাডভার্স পজিশন, জবরদখলকারী হিসেবে সত্যের মালিক হতে চাইলে তাকে নিরবিচ্ছিন্ন ভাবে, শান্তিপূর্ণ ভাবে 12 বছরের অধিক সময় দখল থাকতে হবে। বাট সেকশন 9-এ মামলা করার জন্য ঠিক কতদিনের দখল থাকা জরুরি সে বিষয়ে কোনো গাইডলাইন নাই, এটা প্রয়োজনীয়তাও নাই। শুধুমাত্র বেদখল হওয়ার 6 মাসের মধ্যে মামলা করলেই হবে। হোপফুলি ওনার নাম কি, তরু, অ্যান্সার পেয়েছেন। কিসের ভিত্তিতে মামলা নিব? দখল বেদখল মামলা নিবেন। এরপর হচ্ছে দখল কতদিন, দ্যাটস নট ইম্পর্টেন্ট। সো আপনাদের আর প্রশ্ন আমি আপাত দৃষ্টিতে আর পাচ্ছি না। ও আমার আমার সাথে অনেকেই দীর্ঘক্ষণ ধরে ছিলেন। সো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার সাথে অনেকক্ষণ ছিলেন। আমার ক্লাস মনোযোগ দিয়ে অনেক শুনেছেন, অনেকে স্কিপ করে করে শুনেছেন, কিছুক্ষণ শুনেছেন, কিছুক্ষণ শুনেন নাই, আর অনেকেই একদমই শুনেন নাই। যারা শুনেছেন, যারা শুনেন নাই, সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। যারা আমার ক্লাসে একটু করে উপকৃত হয়েছেন তাদের জন্য আমার মন থেকে দোয়া। সো আমি আশা রাখবো আজকের যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়ে আপনারা আবারও নিজের মতো পড়বেন, মাথায় সেট করে নিবেন যে ক্লাসের আলোচনার, তাত্ত্বিক আলোচনার বাইরেও যে আমি পরীক্ষায় লিখন পদ্ধতি নিয়ে যে বিষয়টা বলেছি আপনাদের, আমি আশা রাখবো আপনারা সেই বিষয়টা অবশ্যই মেনে চলবেন, যাতে আপনাদের যার যার স্রষ্টা, যার যার ধর্ম অবলম্বনের স্রষ্টা আপনাদেরকে প্রথমবারে কি করেন, আপনাদেরকে কবুল করে নেন আপনাদের স্বপ্নযাত্রায়, যেহেতু আপনাদের স্বপ্নযাত্রা দীর্ঘ না হয়, ঠিক আছে? অ্যাডভোকেট হওয়ার অথবা আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে আপনারা আহ পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে, স্রষ্টা আপনাদের সেই স্বপ্ন পূরণ করে দিক। আমার জন্য দোয়া করবেন। আমি আবারও বলছি, যা পড়ানো হয়েছে আজকে, যা আলোচনা করা হয়েছে, সেগুলো আবার একটু রিভিশন দিবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।